আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট বায়োলজি কোশ্চিন ব্যাংক সলভিং ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো আজকের ক্লাসে আমরা বায়োলজির একটা ভয়ের নাম, সেটা হচ্ছে কোষ ও এর গঠন, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সো এই অধ্যায় থেকে বিগত বছরে ঢাকা ভার্সিটিতে যে প্রশ্নগুলো হয়েছে সেই কোশ্চিনগুলো আমরা আজকে অ্যানালাইসিস করে পড়ব, এবং আজকের ক্লাসের মাধ্যমে তোমরা এটাও বুঝতে পারবা তোমাদের কোশ্চিন ব্যাংকটা আসলে কিভাবে পড়া উচিত। সো আমরা শেষে কিছু প্র্যাকটিস কোশ্চিনও দেখব, এবং প্র্যাকটিস কোশ্চিন করার মাধ্যমে কিন্তু তোমরা নিজের প্রস্তুতিটা যাচাই করতে পারবা। ওকে, সো আসো আমরা ক্লাসটা শুরু করি। তোমাদের সাথে আছি তোমাদের মাহি ভাইয়া, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা প্রথমে যে টপিকটা দ্বারা শুরু করব সেটা হচ্ছে টাইপ 1, কোষ ও কোষের শ্রেণীবিন্যাস। প্রথম প্রশ্নটা দেখো ভাইয়া, কোষ নামকরণ করেন কে? তো আমাদের বায়োলজি বই খুললে একদম শুরুতে দুজন বিজ্ঞানীর কথা আছে। একজনের নাম হচ্ছে রবার্ট হুক, দুজনের নামের মধ্যে আছে দেখো হুক। সো একজন হচ্ছে রবার্ট হুক এবং আরো একজন বিজ্ঞানী হচ্ছে লিওয়েন হুক। রবার্ট হুক সম্পর্কে যে কথাটা মনে রাখবা সেটা হচ্ছে এই রবার্ট হুক সর্বপ্রথম সেল শব্দটা আবিষ্কার করেন বা কোষ শব্দটা আবিষ্কার করেন, এবং রবার্ট হুক সর্বপ্রথম মৃত কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেন। তো রবার্ট হুক সম্পর্কে যে কথাটা মনে রাখবা, ইনি হচ্ছে সেল শব্দটার প্রবর্তক এবং মৃত কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেন, কোষ প্রাচীর। এছাড়াও আরো একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে রবার্ট হুকের একটা বই আছে, বইটার নাম মনে রাখো ভাইয়া, বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। এবং লিওয়েনহুক সম্পর্কে যে কথাটা মনে রাখতে হবে, প্রথমে যে কথাটা মনে রাখবা ভাইয়া, আচ্ছা এখানে রবার্ট হুক মৃত কোষ প্রাচীর আবিষ্কার করেন তাই কিনা, তাহলে জীবিত কোষ প্রাচীর সর্বপ্রথম লক্ষ্য করেন কে? সেটা হচ্ছে লিওয়েনহুক। তাহলে জীবিত কোষ পর্যবেক্ষণ করেন, যদি প্রশ্ন হয় জীবিত কোষ বললে সেটা কিন্তু লিওয়েনহুক। আশা করি বুঝতে পেরেছ। এবং লিওয়েনহুক সম্পর্কে আরো একটা কথা মনে রাখতে হবে, লিওয়েনহুক ইনি কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক। সরল যে অণুবীক্ষণ যন্ত্র, সে সরল অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক, বীক্ষণ যন্ত্রের আবিষ্কারক। আচ্ছা, তো যে ব্যক্তি সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে, অণুবীক্ষণ যন্ত্রের কাজ কি বলতো ভাইয়া? ছোট জিনিসকে বড় করে দেখা। তো সেই ব্যক্তি তো চাইবে যে ছোট জিনিসকে বড় বড় করে দেখার জন্য। তো উনি ঠিক তেমনি এভাবে পরীক্ষা করতে করতে হঠাৎ করে এমন কিছু প্রাণী দেখতে পান যে প্রাণীগুলা খালি চোখে দেখা যাচ্ছে না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের নিচে গেলে সেই প্রাণীগুলা দেখা যাচ্ছে। তো উনি সেই প্রাণীগুলোর নাম দেন। উনি তো নাম জানতেন না সেই প্রাণীটার নাম কি। উনি নাম দিয়েছেন কি দেখো, নাম দিয়েছেন এনিমাল কিউল। সো নামটা যদি খেয়াল করে দেখো, নামের মধ্যে আছে ইউল বা কিউল। সো কিউল কথাটার অর্থ হচ্ছে ক্ষুদ্র, আর এনিমাল মানে কি? প্রাণী। সো উনি সেই প্রাণীটার নাম দিয়েছেন কি? প্রাণীটার নাম দিয়েছেন এনিমাল কিউল বা ক্ষুদ্র প্রাণী। তুমি হলেও তো সেম কাজটাই করতে, তাই না? তুমি যদি কোনো একটা প্রাণীর নাম না জানো এবং সেই প্রাণীটা যদি অনেক ছোট হয়, তুমি নাম কি দিবা? ছোট প্রাণী। আচ্ছা, সো এই এনিমাল কিউল যে নামটা দিয়েছিলেন লিওয়েনহুক, এই প্রাণীটাকেই আজকে আমরা ব্যাকটেরিয়া হিসেবে চিনি। হ্যাঁ, অর্থাৎ তিনি ব্যাকটেরিয়া দেখেছিলেন সর্বপ্রথম। তাহলে এনিমাল কিউল মানে কি? এনিমাল কিউল মানে বর্তমানে আমরা সেটাকে ব্যাকটেরিয়া হিসেবে চিনি। তাহলে তোমাকে যদি বলা হয় যে ব্যাকটেরিওলজির জনক কে, কি হবে ভাইয়া বলো তো? ব্যাকটেরিওলজির জনক হচ্ছে লিওয়েনহুক। সো তোমাকে যদি বলা হয় যে ব্যাকটেরিওলজির জনককে, ব্যাকটেরিওলজির জনক হচ্ছে লিওয়েনহুক। তাহলে দেখো আমরা অনেকগুলো ইনফরমেশন জেনে গেলাম। এবং রবার্ট হুক যেহেতু সর্বপ্রথম এই যে সেল শব্দটা প্রবর্তন করেন, তাহলে তোমাকে যদি বলা হয় যে কোষতত্ত্বের জনককে, কোষতত্ত্বের জনক কিন্তু রবার্ট হুক। এই ইনফোটাও মনে রাখো। তোমাকে যদি প্রশ্ন করে কোষতত্ত্বের জনককে, কোষতত্ত্বের জনক হচ্ছে রবার্ট হুক। তবে তোমাকে যদি এইভাবে প্রশ্ন করা হয় যে আধুনিক কোষ তত্ত্বের জনককে, বিজ্ঞানী সোয়ানসন। তাহলে দেখো অনেকগুলো ইনফরমেশন আমরা জেনে গেলাম। সো তোমাকে যদি বলা হয় ভাইয়া আধুনিক কোষ তত্ত্বের জনককে, কোষ তত্ত্বের জনক যদি বলা হয়,
সো আধুনিক কোষ তত্ত্বের জনক কিন্তু আর রবার্ট হুক হবে না, হবে বিজ্ঞানী সোয়ানসন। ওকে, এই ইনফরমেশনটা আলাদাভাবে মনে রাখো, এটা হচ্ছে বিজ্ঞানী সোয়ানসন। সোয়ানসন। তাহলে দেখো ভাইয়া, তাহলে দেখো আমরা একটা কোশ্চিন শুধুমাত্র যে অ্যান্সার করলাম বিষয়টা এমন না, এই কোশ্চিন সম্পর্কে আর কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো কিন্তু পড়ে নিলাম। বুঝতে পেরেছো? তো তোমাকে কোশ্চিন ব্যাংকটা এভাবে অ্যানালাইসিস করতে হবে। তোমার যে কোশ্চিনটা আসছে সেই কোশ্চিনের পাশাপাশি আর কি টাইপের, ওই টাইপের আর কি কোশ্চিন হতে পারে সেটা কিন্তু তোমার জানা থাকতে হবে। তো অ্যান্সারটা কি হবে নিশ্চয়ই বুঝতে পারতেছো এবার। অ্যান্সারটা হচ্ছে রবার্ট হুক, তাই কিনা? পরের প্রশ্নটাতে যাই। পরের প্রশ্নটা বলেছে স্পেসিস প্ল্যান্টেরাম এর রচয়িতা হলেন। সো স্পেসিস প্ল্যান্টেরাম এটা একটা বইয়ের নাম, এবং এই স্পেসিস প্ল্যান্টেরাম বইটার রচয়িতা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, যিনি দ্বিপদ নামকরণের জনক। এই কথাটাও মনে রাখো। সো ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ এটাও করেছেন, দ্বিপদ নামকরণের জনক, নামকরণ করেছেন। এরপরে আরো একটা কথা মনে রাখো ভাইয়া, সেটা হচ্ছে বেনথাম ও হুকার। এটা হচ্ছে বেনথাম ও হুকার। সো বেনথাম ও হুকার সম্পর্কে যে কথাটা মনে রাখতে হবে, বেনথাম ও হুকারের একটা বই আছে, সেটা হচ্ছে এখানে স্পেসিস প্ল্যান্টেরাম না, এটা হচ্ছে জেনেরা প্ল্যান্টেরাম। এটা মনে রাখো, জেনেরা প্ল্যান্টেরাম। আশা করি বুঝতে পেরেছো। এছাড়াও আরো একটা বিজ্ঞানী আছে যার নাম হচ্ছে থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাসেরও একটা বই আছে, বইটার নাম হচ্ছে ইনকোয়ারি ইনটু প্ল্যান্ট। থিওফ্রাস্টাসের বইটার নাম কি ভাইয়া? এটা হচ্ছে ইনকোয়ারি ইনটু প্ল্যান্ট। আশা করি বুঝতে পেরেছো, এবং এটাও কিন্তু ঢাকা ভার্সিটির একটা কোশ্চিন। তাহলে দেখো বইয়ের নাম থেকে কিন্তু ঢাকা ভার্সিটিতে কোশ্চিন হচ্ছে। এখন এই যে স্পেসিস প্ল্যান্টেরাম এটা তো 13-14 সালে আসছে। আবার এই যে ইনকোয়ারি ইনটু প্ল্যান্ট এই বইটার রচয়িতা কি? থিওফ্রাস্টাস, এটাও কিন্তু ঢাকা ভার্সিটির একটা কোশ্চিন। তাহলে আমি এক্সট্রা একটা নাম বলে দিলাম, সেটা হচ্ছে বেনথাম ও হুকার, যেটার নাম হচ্ছে জেনেরা প্ল্যান্টেরাম। এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবং এই থিওফ্রাস্টাস সম্পর্কে আরো একটা কথা মনে রাখো, উনি তো ইনকোয়ারি ইনটু প্ল্যান্ট এই বইটার জনক, এর সাথে মনে রাখো ইনি কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের জনক। এই কথাটাও মনে রাখতে হবে, উদ্ভিদ বিজ্ঞানের জনককে থিওফ্রাস্টাস, উদ্ভিদ বিজ্ঞানের জনক। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে আসো সামনের দিকে আগাই। অ্যান্সার হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এরপরে আসো টপিক 2 আমরা আলোচনা করব কোষ প্রাচীর, কোষঝিল্লি, প্রোটোপ্লাজম নিয়ে। তাহলে আসো প্রথম প্রশ্নটা দেখি আমরা, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা? তাহলে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, এটা খুবই কমন একটা প্রশ্ন, এবং এটা আশা করি তোমরা প্রত্যেকেই পারবা। এর কারণ হচ্ছে এই প্রশ্নটা কিন্তু এইচএসসি বলো বা অ্যাডমিশনের যে কোনো ভার্সিটি, মেডিকেল, সব জায়গাতে কিন্তু কমন একটা প্রশ্ন। সেটা হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে মাইসেলি। তো এই মাইসেলিটা কিভাবে গঠিত হয় সেটা একটু দেখাই তোমাদের। দেখো, সেলুলোজ এবং এই সেলুলোজ কি দ্বারা গঠিত হয় নিশ্চয়ই তোমরা জানো, যে বিটা ডি গ্লুকোজ দ্বারা। তৃতীয় অধ্যায়ে আছে, যদিও তোমাদের তৃতীয় অধ্যায় শর্ট সিলেবাসের বাইরে, তারপরও ছোট্ট একটা কথা বলে দিই, সেটা হচ্ছে মনে রাখো বিটা ডি গ্লুকোজ, এই বিটা ডি গ্লুকোজ কিন্তু গঠন করে সেলুলোজ। যাই হোক, সো এই সেলুলোজ যদি 1000 থেকে 3000 যুক্ত হয়, 1000 থেকে 3000 সেলুলোজ অণু যুক্ত হইলে যে জিনিসটা গঠন করে সেটাকে বলা হয় সেলুলোজ চেইন। এটাকে বলা হয় সেলুলোজ চেইন। আচ্ছা, এখন এই সেলুলোজ চেইন যদি আরো 100টা যুক্ত হয়, 100টা সেলুলোজ চেইন মিলে যে জিনিসটা তৈরি করে সেটাকেই বলা হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি। আশা করি বুঝতে পেরেছো ভাইয়া। তাহলে এটা হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি। এবং এই ক্রিস্টালাইন মাইসেলি এটাই কিন্তু কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে মাইসেলি এটা কিন্তু কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। আচ্ছা, এবং এটার ব্যাস যদি বলা হয় 100 অ্যামস্ট্রং, এটা চাইলে মনে রাখতে পারো। তাহলে এই যে সেলুলোজ চেইন 100টা মিলে ক্রিস্টালাইন মাইসেলি হচ্ছে, যেটা কিন্তু আবার 100 অ্যামস্ট্রং। আচ্ছা, যাই হোক, এরপরে আসো এই যে ক্রিস্টালাইন মাইসেলি
এটা যদি 20টা যোগ করা হয়, 20টি ক্রিস্টালাইন মাইসিলি মিলে আবার যেটা তৈরি করে সেটাকে বলা হয় মাইক্রোফাইব্রিল। তাহলে ফাইবার তৈরি করে, তাহলে এটা ছোট ফাইবার তাই বলা হচ্ছে মাইক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিল। এখন এই মাইক্রোফাইব্রিল যদি 250টা যুক্ত হয় তার মানে কি বড় ফাইবার হয়ে গেল, সেটাকে আমরা বলবো ম্যাক্রোফাইব্রিল। ম্যাক্রো কথাটার অর্থ হচ্ছে বড়, তাহলে এখান থেকে তৈরি করতেছে ম্যাক্রোফাইব্রিল। ম্যাক্রোফাইব্রিল। এবং অবশেষে এই ম্যাক্রোফাইব্রিল যখন অসংখ্য যুক্ত হয় তখনই একটা তন্তু গঠিত হয়, অর্থাৎ ফাইবার গঠিত হয়। তাহলে দেখো ফার্স্টে হচ্ছে ম্যাক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল, তারপরে হচ্ছে ফাইবার। ফাইবার বা তন্তু গঠিত হচ্ছে, তাহলে এখানে তৈরি হলো ফাইবার বা তন্তু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে ভাইয়া, ওকে। তাহলে অ্যান্সারটা হচ্ছে মাইসিলি। প্লাজমা মেমব্রেনের বহুল গ্রহণযোগ্য ফ্লুইড মোজাইক মডেলের প্রবর্তক কে? তো এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে আসছে, যে এটার অ্যান্সারটা হচ্ছে সিঙ্গার এবং নিকলসন। এর সাথে আরো কয়েকটি কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ড্যানিয়েলিও ডেভসন, ইনার যে মতবাদ সেটাকে বলা হচ্ছে স্যান্ডউইচ মডেল, ওনার যে মডেলটা। তাহলে এই যে প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল বলে সেটা কিন্তু সিঙ্গার ও নিকলসন। আর যদি তোমাকে বলা হয় ড্যানিয়েলিও ডেভসন, এটা হচ্ছে স্যান্ডউইচ মডেল। ওকে, সো নামটা মনে রাখো, স্যান্ডউইচ মডেল। এছাড়াও আরেকটা একক মেমব্রেন হাইপোথিসিস। সো একক মেমব্রেন হাইপোথিসিস, এই মডেলের প্রবর্তক হচ্ছে রবার্টসন। ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে আসো আমরা সামনের দিকে আগাই। সামনের দিকে আগানোর আগে আরো কয়েকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে কয়েকটা কথা মনে রাখো। দ্বারা কয়েকটা কথা মনে রাখো। হ্যাঁ, ফতে কি? মানে হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফতে ফ্লুইড মোজাইক মডেল। ফ থেকে আরেকটা কথা মনে রাখো, এই ফ্লুইড মোজাইক মডেলে ফসফোলিপিডের বাইলেয়ার থাকে। সো ফতে আরেকটা কথা এখানে আছে, ফসফোলিপিডের বাইলেয়ার। লিপিডের বাইলেয়ার। এবং ফ থেকে আরেকটা কথা মনে রাখো, ফতে মনে রাখো এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেখায়। ঠিক আছে, সো মুভমেন্টটার নাম কি? ফ্লিপ ফ্লপ। এখানে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেখা যায়, মুভমেন্ট। তাহলে ফ দ্বারা আমরা কয়েকটা কথা মনে রাখলাম। স দ্বারা কয়েকটা কথা মনে রাখো ভাইয়া। স থেকে প্রথম যে কথাটা মনে রাখবা, স দ্বারা আমরা কয়েকটা কথা মনে রাখবো। সতে মনে রাখো এই ফ্লুইড মোজাইক মডেলটা হচ্ছে সবচেয়ে গ্রহণীয় মতবাদ। এটা হচ্ছে সবচেয়ে গ্রহণীয় মতবাদ। আচ্ছা, স থেকে আরেকটা কথা মনে রাখো, সেটা হচ্ছে এই যে সতে সবচেয়ে গ্রহণীয় মতবাদ, সতে সিঙ্গার ও নিকলসন। ঠিক আছে, সো সতে সিঙ্গার ও নিকলসন। এবং স থেকে লাস্ট আরো একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে স থেকে মনে রাখো সতে স্বাধীনতার 1 বছর পর। তো স্বাধীনতার 1 বছর পর মানে কত সাল? তো স্বাধীনতা তো আসলে 2 বার, তাই না? 25 সালেও তো একবার স্বাধীনতা, 25 সাল না 24 সালেও তো একটা স্বাধীনতা আসছে। তো এই 24 সালের স্বাধীনতা না, 1971 সালের স্বাধীনতার কথা বলতেছি, অর্থাৎ 1972 সাল। স্বাধীনতার 1 বছর পর মানে কি? 1972 সাল। এই 1972 সালে এই ফ্লুইড মোজাইক মডেলটা প্রবর্তন করছে সিঙ্গার ও নিকলসন। তাহলে 1972 সালে সিঙ্গার এবং নিকলসন ফ্লুইড মোজাইক মডেল প্রবর্তন করেন, এবং যেটা হচ্ছে সবচেয়ে গ্রহণীয় মতবাদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে সবচেয়ে গ্রহণীয় মতবাদ। তাহলে সামনের প্রশ্নটাতে যাই। পরের প্রশ্নটা বলেছে, পরের প্রশ্ন না, টপিকে যাই। টপিকটা কি দেখো, সাইটোপ্লাজমীয় কোষীয় অঙ্গাণুসমূহ। তাহলে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো আছে, অঙ্গাণুগুলো নিয়ে আমরা একটু পড়ব।
শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিডকে কি বলা হয়? তো প্লাস্টিড নিয়ে আমরা একটু পড়াশোনা করি। প্লাস্টিড 3 ধরনের তোমরা জানো, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট এবং আরেকটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এখন এখানে নামের মধ্যে দেখো, নামের মধ্যে আছে ক্লোরো বলতে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো, ক্লোরোপ্লাস্ট বলতে যেটা বোঝানো হচ্ছে সবুজ যে প্লাস্টিড সেটাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট কি কালার? এটা হচ্ছে সবুজ কালার। এরপরে দেখো ক্রোমোপ্লাস্ট, এখানে নামের মধ্যে আছে ক্রম মানে গুগল ক্রম না, এই ক্রম কথাটার অর্থ হচ্ছে রং, অর্থাৎ রঙিন যে প্লাস্টিড সেটাকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। তাহলে উদ্ভিদের যত রঙিন অংশ আছে, যেমন ফুল, ফল, পাপড়ি, যত রঙিন অংশ আছে, পাতাও কিন্তু অনেক সময় রঙিন হয়, তাই না? তো সেই জায়গাগুলোতে কি পাওয়া যায়? ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে সবুজ পাতা। হ্যাঁ, ক্লোরোপ্লাস্টের উদাহরণ কোথায়? এটা হচ্ছে সবুজ পাতায় পাওয়া যায়, সবুজ পাতা। আর ক্রোমোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? ক্রোমোপ্লাস্ট পাতা পাওয়া যায়, মনে রাখো ভাইয়া, এটা পাওয়া যায় রঙিন যে অংশগুলো, উদ্ভিদের রঙিন অংশ, রঙিন ফুল, ফল, পাতা, তাহলে পাতাতেও কিন্তু পাওয়া যাচ্ছে। এরপরে যে কথাটা মনে রাখবা, গাজরের মূল। দেখো নরমালি মূল কিন্তু সাদা হয়, কিন্তু গাজরের মূল বলতে গাজরের যে কমলা কালারের অংশটা সেটা কিন্তু গাজরের মূল, বুঝতে পেরেছো? সো গাজরের মূল এটা যেহেতু রঙিন, এ কারণে এখানে পাওয়া যায় ক্রোমোপ্লাস্ট। সো মূল দেখে ভুল করো না, তো মূল থাকলেও এটা কিন্তু ক্রোমোপ্লাস্ট। আর অন্যান্য গাজরের মূল বাদে অন্যান্য যে মূলগুলো আছে সেটা কিন্তু লিউকোপ্লাস্ট, বুঝতে পেরেছো? সো লিউকোপ্লাস্ট এটা মনে রাখো, এটা হচ্ছে মূলে পাওয়া যায়, উদ্ভিদের মূলে পাওয়া যায়। এখন এই যে লিউকোপ্লাস্টের কাজটা যদি মনে রাখো ভাইয়া, লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে এটা খাদ্য সঞ্চয় করে। লিউকোপ্লাস্টের কাজ কি ভাইয়া? লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। আচ্ছা, এখন এই লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে এবং লিউকোপ্লাস্ট 3 ধরনের। লিউকোপ্লাস্ট কয় ধরনের? 3 ধরনের। এক নম্বর হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, দুই নম্বর হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, এবং 3 নম্বর হচ্ছে ইলায়োপ্লাস্ট। ওকে, সো অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট এন্ড ইলায়োপ্লাস্ট। তো দেখো ভাইয়া, এখানে রো থেকে মনে রাখো প্রো। সো অ্যালিউরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়, বা অ্যালিউরোপ্লাস্ট কি সঞ্চয় করে? মনে রাখো প্রোটিন সঞ্চয় করে। অ্যালিউরোপ্লাস্ট কি সঞ্চয় করে? প্রোটিন সঞ্চয় করে। তাহলে রো থেকে মনে রাখো প্রো। ইলায়ো থেকে পড়তে পারে ইয়েলো মানে কি? হলুদ। তো তেল, চর্বি, এগুলোর কালার কেমন বলো তো? চর্বি বাদ দাও, তেলের কালার কেমন? হলুদ হয় নরমালি। সো এখান থেকে মনে রাখো, এই যে চর্বি বা লিপিড জাতীয় যে খাদ্য সেটা সঞ্চয় করে কে? ইলায়োপ্লাস্ট। সো লিপিড সঞ্চয় করে হচ্ছে ইলায়োপ্লাস্ট। এবং বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে শর্করা। সো শর্করা সঞ্চয় করে কি? শর্করা সঞ্চয় করে হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। তাহলে দেখো এখানে শর্করা মানে তো শ্বেতসার, তাই না? শ্বেতসার মানে স্টার্চ, এই কথাটাও মনে রাখো। শ্বেতসার মানে কি? শ্বেতসার মানে স্টার্চ নামক শর্করাকে বোঝায়। শ্বেতসার মানে হচ্ছে স্টার্চ। তো এই শ্বেতসার সঞ্চয় করে আসলে কে বলতো ভাইয়া? শ্বেতসার সঞ্চয় করে হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। আশা করি বুঝতে পেরেছো। সামনের দিকে যাই, পরের প্রশ্নটা দেখো। এটিপি সিনথেসিস কোষের কোথায় থাকে? তো এই এটিপি সিনথেসিস এটা কোষের দুইটা জায়গাতে থাকে। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে থাকে, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এবং আরেকটা অঙ্গাণু সেটা হচ্ছে প্লাস্টিড। তাহলে এই দুটো অঙ্গাণুতে এটা পাওয়া যায়, প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া থেকে তোমার বিগত বছরের ঢাকা ভার্সিটি যদি 10টা কোশ্চিন অ্যানালাইসিস, মানে 10 বছরের কোশ্চিন অ্যানালাইসিস করো, সেই ক্ষেত্রে দেখবা যে 5 থেকে 6 বছরই কিন্তু মাইটোকন্ড্রিয়া থেকে কোশ্চিন হয়েছে। যেমন এটা একটা কোশ্চিন, এই যে দেখো, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে, যেহেতু অপশনে প্লাস্টিড নাই, অ্যান্সারটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া থেকে বিগত 10 বছরের কোশ্চিন যদি তুমি দেখো, দেখবা যে 5 থেকে 6টা কোশ্চিন হয়েছে।
এবং 5 থেকে 6টা কোশ্চিন মানে হিউজ কোনো টপিক থেকে হয় নাই, ছোট্ট একটা টপিক থেকে হয়েছে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। সো মাইটোকন্ড্রিয়ার গঠনটা আমাদের কত গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বুঝতে পারতেছো। আমাদের এই মাইটোকন্ড্রিয়ার গঠনটা জানতে হবে। এবং আমি যেটা খেয়াল করছি যে 1 বছর পর পরই কিন্তু এই কোশ্চিনটা আসছে। তো তোমার হচ্ছে 2017, 19, 21 এইভাবে কিন্তু 1 বছর পর পর কোশ্চেনগুলো আসে। সো এই বছর কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে, আমার মন বলতেছে আসবে। সো মনে রাখো, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া ওয়ার্ডটা দ্বারাই কিন্তু আমরা মাইটোকন্ড্রিয়ার গঠনটা মনে রাখতে পারি। সো মাইটোকন্ড্রিয়ার প্রথম অক্ষর হচ্ছে ম। এম থেকে যে কথাটা মনে রাখবা, মতে মনে রাখো, মতে হচ্ছে ম্যাট্রিক্স, মতে মনে রাখো ভাইয়া, মতে ম্যাট্রিক্স, মতে মেমব্রেন। মেমব্রেন। আইটা শুনতে দেখো তো মাই, আইটা শুনতে কিসের মতো? হর্ষইর মতো। সো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই ইলেকট্রন নামটাও শুরু হচ্ছে কিন্তু হর্ষই দ্বারা। তাহলে এখানে আই দ্বারা যেটা বোঝাচ্ছি আমি সেটা হচ্ছে ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ও থেকে মনে রাখো, ওতে হচ্ছে অক্সিজম, অক্সিজম। এরপরে সিতে মনে রাখো, সিতে হচ্ছে ক্রিস্টি, ক্রিস্টি। এরপরে ডিতে মনে রাখো, এখানে আছে ডিএনএ, এবং ডিএনএটা শুধু ডিএনএ না, এটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। সো এখানে কি আছে? এখানে আছে বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ। এরপরে আরতে মনে রাখো, এখানে আছে রাইবোজোম, শুধু রাইবোজোম না, এখানে আছে 70S রাইবোজোম, 70S রাইবোজোম, এই কথাটা মনে রাখো। এবং এ থেকে যে কথাটা মনে রাখবা লাস্ট ওয়ান, এতে মনে রাখো এটিপি সিনথেসিস, এটিপি সিনথেসিস। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমার মনে রাখতে হবে। এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো পাওয়া যায় মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে? সো এটিপি সিনথেসিস এটা পাওয়া যায় মাইটোকন্ড্রিয়ায়। অক্সিজম কোন অঙ্গাণুর অংশ? দেখো 21 সালে প্রশ্ন আসে, দেখছো? এটা আগেরটা কত সালে ছিল? এটা হচ্ছে এই যে 21-22 সালে। তাহলে 21-22 সালেই দুটো কোশ্চেন আসে, চিন্তা করে দেখো। আচ্ছা, 19-20 সালেও কিন্তু সেম কোশ্চেনটা আসে। তাহলে অক্সিজম কোথায় থাকে? নিশ্চয়ই থাকে মাইটোকন্ড্রিয়ায়। এই যে একটু আগে আমরা দেখছি, ওতে কি? ওতে অক্সিজেন আমরা পড়ছি, তাই না? সো এটা কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে। পরের প্রশ্নটা দেখো ভাইয়া, নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার দ্বিস্তরী আবরণের মাঝখানে থাকে? সো অ্যান্সারটা হচ্ছে লিপিড। অ্যান্সারটা মনে রাখো, অ্যান্সারটা হচ্ছে লিপিড। সো মাইটোকন্ড্রিয়ার গঠনটা যদি দেখো, মাইটোকন্ড্রিয়া কত স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট, তাই কিনা? এই যে এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া। সো এই দুইটা স্তরের মাঝখানে যে জিনিসটা থাকে, 2 স্তরের মাঝখানে থাকে লিপিড। এটাও একটা প্রশ্ন হয়েছিল, অর্থাৎ 2 মেমব্রেনের মাঝখানে থাকে লিপিড। এবং 2 মেমব্রেনের মাঝখানে দূরত্বটা মনে রাখো, দূরত্ব হচ্ছে 6 থেকে 8 ন্যানোমিটার। এই কথাটাও মনে রাখো, ঠিক আছে ভাইয়া? তাহলে আচ্ছা, এটা কোএনজাইম হবে না, অ্যান্সারটা হবে লিপিড। ওকে, আমি বেশ কয়েকটা বই চেক করেছি। সো সব বইয়ে কিন্তু কোএনজাইম, মানে বেশিরভাগ বইয়ে কিন্তু লিপিড অ্যান্সারটা আছে। তো অ্যান্সারটা লিপিডই হবে আসলে। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, এরপরে নিচের কোনটি কৃষ্টি ধারণ করে? সো কৃষ্টি ধারণ করে কোনটা? পেয়ে গেল না? অ্যান্সারটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, একটু আগে আমরা পড়েছি। তাহলে দেখো, শুধু মাইটোকন্ড্রিয়া থেকেই এই যে বিগত 13-14 সাল থেকে, 13-14 না, 15-16 থেকে, এই যে 15-16 থেকে কয়টা কোশ্চিন পাইলা? 6টা কোশ্চিন পেয়ে গেছো, তাই না? সো মাইটোকন্ড্রিয়া। এরপরে দেখো পরের প্রশ্নটা, পরের টপিকটাতে চলে যাই। টপিকটা হচ্ছে নিউক্লিয়াস ও ক্রোমোজোম। নিচের কোনটি নিউক্লিয়াস বিহীন? তো এটাও একটা টপিক, এটা এমন একটা টপিক যেটা ঢাকা ভার্সিটির যারা প্রশ্নকর্তা তাদের অনেক পছন্দের একটা টপিক। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া গেল, আরেকটা হচ্ছে যে নিউক্লিয়াস থেকে। তো তোমাকে এইভাবে প্রশ্ন করবে যে কোনটা নিউক্লিয়াস বিহীন বা কোনটা নিউক্লিয়াস বিহীন নয়, অথবা কোনটাতে একাধিক নিউক্লিয়াস থাকে। এই টাইপের প্রশ্ন কিন্তু বেশ কয়েকবার প্রশ্ন হয়েছে, বিগত 10 বছরে 4-5 বার এই একটা টপিক থেকেই কোশ্চেন হয়েছে। তো আমি সবগুলো একটু তোমাদের জন্য একত্র করে দিই। সেটা হচ্ছে নিচের কোনটা নিউক্লিয়াস বিহীন? তাহলে তোমাকে যদি আমি বলি নিউক্লিয়াস থাকে না কোথায়, সেটা ফার্স্টে বলে দিই। নিউক্লিয়াস বিহীন কোষগুলা কোনগুলা? নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস বিহীন কোষগুলো হচ্ছে, যেমন আমরা হয়তো বা পড়েছি, সেটা হচ্ছে আমাদের যে লোহিত রক্তকণিকা,
লোহিত রক্তকণিকা কিন্তু নিউক্লিয়াসবিহীন। আবার আমাদের যে অণুচক্রিকা সেটাও কিন্তু নিউক্লিয়াসবিহীন। তাহলে আমাদের দেহের মধ্যে অণুচক্রিকা আছে, অণুচক্রিকা, অণুচক্রিকা এটা কিন্তু নিউক্লিয়াসবিহীন। আবার আরবিসিটাও কিন্তু নিউক্লিয়াসবিহীন। তবে এখানে একটা নোট আছে, সেটা হচ্ছে এটা অবশ্যই হইতে হবে পরিণত আরবিসি। সো পরিণত আরবিসি সেটি কিন্তু নিউক্লিয়াসবিহীন, কিন্তু অপরিণত আরবিসিতে প্রাথমিক অবস্থায় নিউক্লিয়াসটা থাকে। তাহলে এখানে অবশ্যই পরিণত আরবিসি হইতে হবে, পরিণত আরবিসিতে নিউক্লিয়াসটা থাকে না। এরপরে আরো একটা কথা মনে রাখো, আরেকটা হচ্ছে সিভনল। সো পরিণত সিভনল, পরিণত সিভকোষ বা সিভনল, সিভনল। ওকে, এরপরে মনে রাখো এই যে সিভনল, ভ থেকে আরেকটা কথা মনে রাখো, ভতে হচ্ছে ভেসেল এবং চোখের লেন্স, চোখের লেন্স, চোখের লেন্স। এছাড়াও আরেকটা কথা মনে রাখতে পারো, আদিকোষ, আদিকোষে থাকে, আদিকোষে থাকে। ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো নিউক্লিয়াসবিহীন কোষগুলো আমরা কিন্তু পেয়ে গেলাম। নিউক্লিয়াস কোথায় কোথায় থাকে না। নিউক্লিয়াস একটা থাকে কোথায়? নিউক্লিয়াস, একটি নিউক্লিয়াস কোথায় থাকে? একটি নিউক্লিয়াস কোথায় থাকবে? আদিকোষে যদি নিউক্লিয়াস না থাকে, একটা নিউক্লিয়াস থাকবে যত প্রকৃত কোষ আছে সবগুলাতে। তাহলে সকল প্রকৃত কোষে নরমালি তো একটা করে নিউক্লিয়াস থাকে, তাই না? তাহলে একটা নিউক্লিয়াস কোথায় থাকে? একটা নিউক্লিয়াস থাকে প্রকৃত কোষে, প্রকৃত কোষে। আরো একটা ইনফরমেশন জানাই দিই, সেটা হচ্ছে দুইটা নিউক্লিয়াস কোথায় থাকে? দুইটি নিউক্লিয়াস। সো দুইটা নিউক্লিয়াস থাকে, দুইটা নিউক্লিয়াস থাকে কোথায় মনে রাখো ভাইয়া? দুইটা নিউক্লিয়াস থাকে হচ্ছে যকৃৎ কোষে, যকৃৎ কোষে দুইটা নিউক্লিয়াস থাকে। এবং লাস্ট ওয়ান আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কোন নিউক্লিয়াসই থাকে, সরি একাধিক নিউক্লিয়াস থাকে কোথায়, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে একটা পড়লাম, দুইটা পড়লাম, এবার আসলে একাধিক নিউক্লিয়াস, একাধিক নিউক্লিয়াস, একাধিক নিউক্লিয়াস। সো এই একাধিক নিউক্লিয়াসকে আবার অনেক সময় বলা হয় সিনোসাইটিক কোষ। তাহলে একাধিক নিউক্লিয়াস বা এটাকে বলা যাইতে পারে সিনোসাইটিক কোষ। সিনোসাইটিক কোষগুলো কোনগুলা? সিনোসাইটিক কোষ। সো সিনোসাইটিক কোষ কোনগুলা মনে রাখো ভাইয়া? সেটা মনে রাখো, আমি যেভাবে পড়ি সেটা হচ্ছে শাপেনভাউবট, শাপেনভাউবট। ওকে, সো আমি যে কথাটা বলি, আমি যে কথাটা মনে রাখি সেটা হচ্ছে শাপেনভাউবট। অর্থাৎ সা মানে হচ্ছে স্যাপ্রোলিগনিয়া, আমার সাথে বলো, সাথে হচ্ছে স্যাপ্রোলিগনিয়া, স্যাপ্রোলিগনিয়া। পেন মানে হচ্ছে পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম। ভাউতে মনে রাখো ভাউচেরিয়া, ভাউচেরিয়া। এবং বটতে মনে রাখো বট্রিডিয়াম, বট্রিডিয়াম। সো এই চারটা নাম মনে রাখো, স্যাপ্রোলিগনিয়া, পেনিসিলিয়াম, ভাউচেরিয়া, বট্রিডিয়াম। তাহলে এইগুলো হচ্ছে, এই কথাগুলো মনে রাখো। এখান থেকে প্রশ্ন কিন্তু হয়েছে, বেশ কয়েকবার হয়েছে। যেমন এখানে এই যে ভাউ আছে না, এই ভাউটা একবার পরীক্ষা আসছে, এই যে ভাউটা একবার আসছে, বট্রিডিয়াম আসছে। ওকে, এরপরে দেখো এখান থেকে কিন্তু সিগনল একবার পরীক্ষা আসছে। তো এগুলো মনে রাখো। যেমন এখানে কি আছে দেখো তো, নিচের কোনটা নিউক্লিয়াস বিহীন? তাহলে নিউক্লিয়াস বিহীন আমরা কোনটা পড়লাম? সেটা হচ্ছে সিগনল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সিগনল এবং ভেসেল, সিগনল, ভেসেল, এগুলো হচ্ছে নিউক্লিয়াস বিহীন। কোন বিজ্ঞানী ক্রোমোজোমের আবিষ্কার করেন? সো আবিষ্কার মনে রাখো ভাইয়া, এখানে কি আছে? আবিষ্কার মনে রাখো, স্টার্সবুর্গার। এই যে দেখো নামের শেষে আর আছে, তাহলে আবিষ্কার স্টার্সবুর্গার। এছাড়া আরেকটা মনে রাখো, কলিকার। তাহলে যার নামের মধ্যে আছে আর, আবিষ্কার, কলিকার, স্টার্সবুর্গার, এগুলো হচ্ছে আবিষ্কারক। সো কলিকার মনে রাখো, এই কলিকার হচ্ছে এটাও আবিষ্কারক। তাহলে কলিকার আবিষ্কার, আবিষ্কার কিসের আবিষ্কার? মাইটোকন্ড্রিয়ার। কিসের আবিষ্কার করছে কলিকার বলতো? মাইটোকন্ড্রিয়ার, মাইটোকন্ড্রিয়ার। আর স্টার্সবুর্গার ইনি আবিষ্কার করছে কি? ক্রোমোজোম। সো স্টার্সবুর্গার ইনিও আবিষ্কার, কি আবিষ্কার? ক্রোমোজোম। ঠিক আছে ভাইয়া, তাহলে অ্যান্সারটা হচ্ছে স্টার্সবুর্গার। আর কলিকার বললে মাইটোকন্ড্রিয়া। এরপরে টপিকটা দেখো, টপিক 5, এবং টপিক 5টা হচ্ছে
টপিক 5টা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্তি একক কোনটা? তো এটা বোঝানোর আগে ছোট্ট একটা কথা বলি। দেখো তোমরা একটু মনে মনে ভাবো তো, এই যে নিউক্লিক অ্যাসিড, এই নামটা কি তোমরা কোথাও শুনেছো? একটু মনে মনে ভাবো তো ভাইয়া, নিউক্লিক অ্যাসিড এই নামটা কি কোথাও শুনেছো? সো নিউক্লিক অ্যাসিড, এটা অবশ্যই নামটা শুনেছো। সেটা হচ্ছে, আমি যদি এর আগে একটা ডি লাগাই দিই, ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এবং আরেকটা হচ্ছে আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড। এই দুইটার মধ্যে কিন্তু নিউক্লিক অ্যাসিডটা থাকে। তার মানে কি আমরা বলতে পারি যে নিউক্লিক অ্যাসিড দ্বারাই কি গঠিত হয়? নিউক্লিক অ্যাসিড দ্বারাই গঠিত হয় ডিএনএ এবং আরএনএ, তাই কিনা? সো এই নিউক্লিক অ্যাসিড, এটাকে এবার আমরা ভাঙবো। এই নিউক্লিক অ্যাসিডকে এবার আমরা ভাঙবো, এবং এই নিউক্লিক অ্যাসিডকে আমরা যদি মৃদু অ্যাসিড, এনজাইম এগুলো দ্বারা ভাঙি, যে জিনিসটা পাবো সেটা হচ্ছে নিউক্লিওটাইড। কি পাবো ভাইয়া? এখান থেকে পাবো নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডকে যদি আমরা আবারও ভাঙি, আমরা দুইটা উপাদান পাবো। নিউক্লিওটাইডকে ভাঙলে আমরা পাবো নিউক্লিওসাইড, আমরা পাবো নিউক্লিওসাইড, এবং এর সাথে আমরা পাবো পি। পি মানে হচ্ছে ফসফরিক অ্যাসিড। পি মানে কি ভাইয়া? পি মানে হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। এই নিউক্লিওসাইডকে আবারও যদি আমি ভাঙি, নিউক্লিওসাইডকে ভাঙলে আমরা আলটিমেটলি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এস এবং এন। এখান থেকে আমরা লাস্ট ওয়ান একদম শেষে গিয়ে দুইটা উপাদান পাবো, একটা হচ্ছে এস এবং এন। ওকে, তাহলে দেখো তো ভাইয়া, একদম শেষে আমরা কি পাচ্ছি? একদম শেষে আমরা পাচ্ছি হচ্ছে এস, এন এবং পি। এস, এন এবং পি। তাহলে আমরা বলতে পারি না এই তিনটা উপাদান দ্বারা ডিএনএ অথবা আরএনএ গঠিত। কারণ কি? একদম সবচেয়ে ছোট উপাদান বা একদম শেষে গিয়ে আমরা কি পাচ্ছি? শেষে গিয়ে পাচ্ছি এসএনপি। তাহলে এই এসএনপি দ্বারাই কিন্তু ডিএনএ অথবা আরএনএ, বা আমি যদি বলি নিউক্লিক অ্যাসিড, এটা গঠিত হয় তিনটা উপাদান দ্বারা। তাহলে এখানে এস মানে কি? এস মানে হচ্ছে সুগার। এস মানে হচ্ছে সুগার। সুগার মানে হচ্ছে শর্করা বা চিনি। এন মানে হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস। তো সুগার কয় ধরনের হয়? সুগার মনে রাখো, সুগার আবার দুই ধরনের হয়। সুগার হচ্ছে, একটা হচ্ছে রাইবোস সুগার, যেটা দ্বারা আরএনএ গঠিত হয়, এবং আরেকটা হচ্ছে ডিঅক্সিরাইবোস। সো সুগার আবার দুই ধরনের, একটা হচ্ছে রাইবোস সুগার, এটা কিন্তু 5 কার্বন বিশিষ্ট সুগার। ঠিক আছে? সো 5 কার্বন বিশিষ্ট সুগার। কার্বন বিশিষ্ট সুগার। সো 5 কার্বন বিশিষ্ট সুগার, এটা দুই ধরনের, একটা হচ্ছে রাইবোস, একটা হচ্ছে রাইবোস, এবং আরেকটা হচ্ছে ডিঅক্সিরাইবোস। অক্সিরাইবোস। একটা হচ্ছে রাইবোস সুগার এবং আরেকটা হচ্ছে ডিঅক্সিরাইবোস সুগার। এবার যদি আসি নাইট্রোজেন বেস, এটাকে কিন্তু দুইটা ভাগে ভাগ করতে পারি। নাইট্রোজেন বেসকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় ভাইয়া। সো নাইট্রোজেন বেসকে আমরা যদি ভাগ করি, দুইটা উপাদান পাবো, একটা হচ্ছে পিউরিন এবং আরেকটা হচ্ছে পাইরিমিডিন। কি কি পাবো? একটা হচ্ছে পিউরিন এবং আরেকটা হচ্ছে পাইরিমিডিন। পাইরিমিডিন। সো পিউরিন নামটা ছোট, এ কারণে এটা দুই প্রকার। পাইরিমিডিন নামটা বড়, এ কারণে 3 প্রকার। সো পিউরিন দুই প্রকার। কি কি ভাইয়া? মনে রাখো, পিউরিন হচ্ছে, একটাকে আমরা বলতে পারি অ্যাডেনিন, অ্যাডেনিন, আর একটা হচ্ছে গুয়ানিন। আর পাইরিমিডিন 3 প্রকার: সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। তাহলে এই 3 প্রকার। ঠিক আছে ভাইয়া, তাহলে নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্তি একক কোনটা? এইখান থেকে একটা প্রশ্নের অ্যান্সার করো দেখি। নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্তি একক কোনটা? তাহলে নিউক্লিক অ্যাসিডকে আমরা যদি ভাঙি, আমরা শেষে গিয়ে কি পাই? নিউক্লিওটাইড পাই। তার মানে আমরা বলতে পারি যে নিউক্লিওটাইড যদি আমরা একটার পর একটা জোড়া দিতে থাকি বা পুনরাবৃত্তি করতে থাকি নিউক্লিক অ্যাসিডের, নিউক্লিওটাইডের, তাহলে আমরা কি পাবো? নিউক্লিক অ্যাসিড পাবো। তাহলে নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্তি একক হচ্ছে নিউক্লিওটাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো অ্যান্সারটা হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখো অ্যান্টিকোডন পাওয়া যায় কোথায়? আচ্ছা, টিআরএনএ নিয়ে একটু আলোচনা করা যায়। সো টিআরএনএ, টিআরএনএ দেখতে কেমন সেটা আমি একটু দেখাই দিই। তাহলে এই যে টিআরএনএটা দেখতে কিছুটা এমন। এটা হচ্ছে টিআরএনএ। তো টিআরএনএর বেশ কয়েকটা বাহু আছে।
বেশ কয়েকটা বাহু আছে। বাহুগুলো কি কি দেখো, এখানে এই যে টিআরএন এর এই জায়গাটাতে এইখানে থাকে এসিসি, এই তিনটা নিউক্লিওটাইড থাকে। কি থাকে বলতো? এসিসি। এই এসিসি ধারায় অ্যামিনো অ্যাসিড যুক্ত থাকে। তাহলে এই এসিসি ধারায় কি যুক্ত থাকে বলতো? এই এসিসি এই জায়গাটাতে অ্যামিনো অ্যাসিড যুক্ত থাকে। তার মানে কি, এটা অ্যামিনো অ্যাসিড বহন করতেছে, তার মানে এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড বাহু। এই বাহুটাকে আমরা কি নামে রাখতে পারি? এই বাহুটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ভাইয়া অ্যামিনো অ্যাসিড বাহু। এই বাহুটাকে বলা হয় অ্যামিনো অ্যাসিড বাহু। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি এটা ডান দিক হয়ে দাঁড়াই, এটা আমার ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ। তো এটা হচ্ছে ডান পাশ, তার মানে কি এটা হচ্ছে ডি ডি বাহু। এই বাহুটার নাম কি? এটা হচ্ছে ডি বাহু। এটা হচ্ছে টি বাহু। টি বাহু। এখানে একটা অতিরিক্ত বাহু আছে, সো এটা হচ্ছে অতিরিক্ত বাহু, এক্সট্রা বাহু, অতিরিক্ত বাহু। এবং এটা হচ্ছে অ্যান্টিকোডন বাহু। এই জায়গাটাতে কি থাকে ভাইয়া বলতো? এই জায়গাটাতে অ্যান্টিকোডন থাকে। সো এটা হচ্ছে অ্যান্টিকোডন বাহু। তাহলে কোডনের বিপরীতে অ্যান্টিকোডন বাহু। অ্যান্টিকোডন বাহু। অ্যান্টিকোডন বাহু। আচ্ছা, তাহলে অ্যান্টিকোডন বাহু কোথায় পাওয়া যাচ্ছে? নিশ্চয়ই টিআরএনএ তে পাওয়া যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো, টিআরএনএ তে অ্যান্টিকোডন বাহু পাওয়া যায়। আরো কিছু কথা মনে রাখো এখান থেকে, সেটা হচ্ছে প্রতি কোষে, যেই কথাটা মনে রাখবা, প্রতি কোষে আরো একটা ইনফরমেশন দিয়ে দিই ভাইয়া, প্রতি কোষে 31 থেকে 42 ধরনের টিআরএনএ পাওয়া যায়। টিআরএনএ থাকে। এবং এই টিআরএনএ তে নিউক্লিওটাইড কয়টা থাকে? যেমন এই যে এ সি সি, এগুলো তো নিউক্লিওটাইড। কয়টা থাকে? নিউক্লিওটাইড থাকে 75 থেকে 90টা। সো টিআরএনএ তে নিউক্লিওটাইডের সংখ্যা, নিউক্লিওটাইডের সংখ্যা হচ্ছে 75 থেকে 90টি। এই কথাটা মনে রাখতে হবে। ঠিক আছে? বাহু কয়টা? বাহু হচ্ছে 5টা বাহুর নাম আমরা জেনে গেলাম। এছাড়াও এই টিআরএনএ যে মডেলটা, সেটাকে বলা হচ্ছে ক্লোভার লিফ মডেল। ঠিক আছে? এটাকে বলা হয় ক্লোভার ঘাসের মডেল বা ক্লোভার লিফ মডেল। এছাড়াও এখান থেকে আরো একটা কথা মনে রাখো, সেটা হচ্ছে পুরো একটা কোষের 15% হচ্ছে টিআরএনএ থাকে। ঠিক আছে? পুরো একটা কোষের যত টিআরএনএ আছে, মোট টিআরএনএ এর 15% হচ্ছে, মোট আরএনএ এর মধ্যে টিআরএনএ এর পার্সেন্ট হচ্ছে 15%। ঠিক আছে? তাহলে 15% হচ্ছে টিআরএনএ। তাহলে মোট আরএনএ এর মধ্যে টিআরএনএ এর পরিমাণ হচ্ছে 15%। এছাড়াও মনে রাখো, এটা হচ্ছে ক্ষুদ্রতম আরএনএ। তাহলে দেখো, আমরা অনেকগুলো কথা মনে রাখছি টিআরএনএ সম্পর্কে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলে এগুলোর মধ্যে থেকে আসবে। ওকে, সামনের দিকে আগাই। দেখো, ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস কত? তো আমি যদি একটা ডিএনএ আঁকাই, এই যে এটা হচ্ছে একটা ডিএনএ, তো এই ডিএনএ এর কিছু বৈশিষ্ট্য আছে। আমি একটু বড় করে আঁকাই, হ্যাঁ, যেহেতু বৈশিষ্ট্য দেখাবো, আমি একটু বড় করে আঁকাই। আচ্ছা, তো এই একটা ডিএনএ, এই ডিএনএটার এই যে এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, তো এই ডিএনএটার সর্বোচ্চ বিন্দু কোনটা ভাইয়া? সর্বোচ্চ বিন্দু হচ্ছে এটা, ধরে নাও এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু। আবার এইখান থেকে এসে এই যে এটা আবার সর্বোচ্চ বিন্দু। সো ডিএনএ এর এইখান থেকে এই পর্যন্ত এতটুকু অংশকে বলা হচ্ছে ডিএনএ এর একটা প্যাচ। তাহলে প্রতি প্যাচের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। তাহলে প্রতি প্যাচে মনে রাখো ভাইয়া, প্রতি প্যাচে কি কি হয়? প্রতি প্যাচে মনে রাখো, এখানে 10টা ডাইনিউক্লিওটাইড থাকে। ঠিক আছে? এখানে প্রতি প্যাচে 10টি ডাইনিউক্লিওটাইড থাকে। নিউক্লিওটাইড
নিউক্লিওটাইড থাকে। আচ্ছা, তাহলে 10টা যদি ডাইনিউক্লিওটাইড থাকে, মনোনিউক্লিওটাইড তাহলে কয়টা? বেশি হবে, দ্বিগুণ হবে, 20টা। আচ্ছা, এরপরে দেখো এইখান থেকে এ পর্যন্ত দূরত্ব কতটুকু? দূরত্ব হচ্ছে 34 অ্যামস্ট্রং, বা দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যামস্ট্রং, অথবা এখানে আমি বলতে পারি 3.4 ন্যানোমিটার। ন্যানোমিটার হলে এক ঘর আগায় দিবা ফোঁটাটা। এরপরে দেখো আরো কিছু বৈশিষ্ট্য আছে। এখানে মোট নিউক্লিওটাইড কয়টা? মোট 10টা ডাইনিউক্লিওটাইড থাকে। এই 10টা ডাইনিউক্লিওটাইডের মধ্যে 5টা থাকে এটি, 5টি কি থাকে ভাইয়া? এটি, এর মধ্যে দ্বিবন্ধন হচ্ছে 2টা করে। আরো 5টি থাকে সিজি, দ্বিবন্ধন হচ্ছে 3টা, সরি হাইড্রোজেন বন্ধন হচ্ছে 3টা। তাহলে আমি তোমাকে যদি প্রশ্ন করি যে মোট হাইড্রোজেন বন্ধন কয়টা, যদি বলা হয় ভাইয়া যে মোট হাইড্রোজেন বন্ধন কয়টা, মোট হাইড্রোজেন বন্ধন হচ্ছে, তাহলে এখানে দেখো 5টি এটি পাচ্ছি, তার মানে কি 5 দুগুণ 10, 10টা হাইড্রোজেন বন্ধন। আর এখানে 5টি সিজি পাচ্ছি, তাহলে এখানে প্রতিটা সিজির মধ্যে আছে 3টা করে হাইড্রোজেন বন্ধন, তার মানে 3 5 15টা। তাহলে 15 আর 10 মোট 25টা হাইড্রোজেন বন্ধন পাওয়া যায়। তাহলে মোট হাইড্রোজেন বন্ধনের সংখ্যা যদি প্রশ্ন করা হয় 25টা। আরো একটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে এখানে ধরে নাও যে একটা নিউক্লিওটাইড এ, তাহলে এই পাশে থাকবে টি, হাইড্রোজেন বন্ধন হচ্ছে 2টা। এখানে যদি জি থাকে, এখানে থাকবে সি, হাইড্রোজেন বন্ধন হচ্ছে 3টা। তাহলে যদি বলা হয় যে এই প্রতিটা নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব কত, পরপর 2টা নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব হচ্ছে 3.4 অ্যামস্ট্রং। তাহলে এতটুকুর মধ্যে দূরত্ব হচ্ছে, তাহলে পরপর 2টি নিউক্লিওটাইডের দূরত্ব, 2টি নিউক্লিওটাইডের দূরত্ব, নিউক্লিওটাইডের দূরত্ব, পরপর 2টা নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 অ্যামস্ট্রং। আশা করি বুঝেছো। ঠিক আছে, তাহলে এখানে বলছে, আচ্ছা আরেকটা কথা লাস্ট, সেটা হচ্ছে এই ডিএনএর এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ব্যাস, ডিএনএর ব্যাস হচ্ছে 20 অ্যামস্ট্রং। ঠিক আছে, ডিএনএর ব্যাস কত? ডিএনএর ব্যাস হচ্ছে 20 অ্যামস্ট্রং। সো প্রশ্ন করেছে ডাবল হেলিক্সের ব্যাস কত? ডাবল হেলিক্সের ব্যাস হচ্ছে 20 অ্যামস্ট্রং বা 2 ন্যানোমিটার। আচ্ছা, তাহলে ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস কত ভাইয়া? 2 ন্যানোমিটার। দেখছো এখানে আমি বলছি 20 অ্যামস্ট্রং, তাহলে ন্যানোমিটার হইলে কি করতে হয়? এক ঘর বামে দিতে হয়। সো অ্যান্সারটা হচ্ছে 2 ন্যানোমিটার। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্নটা দেখো, নিউক্লিওসাইডে কোনটি অনুপস্থিত? তাহলে আমরা একটু আগে একটা ছক করছি, তাই না? ছকটা আরেকবার বের করি। দেখো নিউক্লিওসাইডে কোনটা নাই? নিউক্লিওসাইডে আছে কি কি? এস আর এন আছে, পিটা নাই। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে পি নাই, ফসফরিক অ্যাসিড নাই। তাহলে অ্যান্সার হচ্ছে ভাইয়া ফসফরিক অ্যাসিড, হ্যাঁ, বা অজৈব ফসফেট যেটাই বলি। তাহলে নিউক্লিওসাইডে কোনটা নাই? এস আর এন আছে, কিন্তু পিটা নাই, অজৈব ফসফেটটা নাই। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা বলেছে, পরের টপিকটা দেখো, টপিক 6 হচ্ছে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন। এই 3টা টপিক নিয়ে আমরা পড়বো, দেখি কি কি প্রশ্ন আসে। প্রোটিন সংশ্লেষণের জন্য নিচের কোনটা প্রযোজ্য? সো আমি যদি বলি, এখানে ছোট্ট একটা বিষয় তোমাদের জানা জরুরি এবং তোমরা জানো আশা করি, সেটা হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রসেস কি? নিশ্চয় রেপ্লিকেশন। এটা হচ্ছে রেপ্লিকেশন। যদি বলা হয় ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রসেসটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এটা হচ্ছে ট্রান্সক্রিপশন এবং এমআরএনএ থেকে শেষে তৈরি হয় প্রোটিন। সো প্রোটিন তৈরির প্রসেসটা হচ্ছে ট্রান্সলেশন। ঠিক আছে, তাহলে প্রোটিন সংশ্লেষণের জন্য নিচের কোনটি প্রযোজ্য? প্রোটিন সংশ্লেষণের জন্য প্রযোজ্য হচ্ছে, আচ্ছা প্রোটিন তৈরির প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে ট্রান্সলেশন। সো ট্রান্সলেশনে আসলে দরকার কি কি সেটা আমি একটু বলে দিই। কয়েকটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে প্রথমে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে এমআরএনএ দরকার হয় প্রোটিন তৈরি করার জন্য। প্রোটিন তৈরির জন্য কি কি দরকার হয়? প্রয়োজনীয় উপাদান হচ্ছে এমআরএনএ। এখানে দরকার হচ্ছে টিআরএনএ দরকার হয়। এখানে দরকার হয় রাইবোজোম। এই রাইবোজোমকে বলা হয় টিআরএনএ বসার মঞ্চ। মনে রাখতে পারো চাইলে, এটা কি? এটা হচ্ছে টিআরএনএ বসার মঞ্চ। এখানে টিআরএনএ যে দরকার, টিআরএনএ তো কোথাও বসতে হবে, কোথায় বসবে? রাইবোজোমে। সো এটা হচ্ছে টিআরএনএ বসার মঞ্চ।
এছাড়াও থাকে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড কত প্রকারের? 20 প্রকারের অ্যামিনো অ্যাসিড থাকে। 20 প্রকার অ্যামিনো অ্যাসিড, 20 প্রকারের অ্যামিনো অ্যাসিড থাকে। এছাড়াও কি থাকে? এখানে থাকে অ্যাক্টিভেটিং এনজাইম। এনজাইমটা কি? এটা কি ধরনের এনজাইম? এনজাইমটা হচ্ছে অ্যাক্টিভেটিং এনজাইম। অ্যাক্টিভেটিং এনজাইম। সো অ্যাক্টিভেটিং এনজাইমটার নাম কি ভাইয়া? অ্যাক্টিভেটিং এনজাইমটার নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিল। অ্যাক্টিভেটিং এনজাইমটা হচ্ছে অ্যামিনো অ্যাসিল টিআরএনএ সিনথেটেস। টিআরএনএ সিনথেটেস। ওকে, সো অ্যাক্টিভেটিং এনজাইমটা হচ্ছে অ্যামিনো অ্যাসিল টিআরএনএ সিনথেটেস। তাহলে এখানে প্রোটিন সংশ্লেষণের জন্য কোনটা দরকার? চারটা অপশনের মধ্যে আছে রাইবোজোম, এমআরএনএ, টিআরএনএ। প্রথমটাই তো হয়ে গেছে, তাই না? সো অ্যান্সারটা হচ্ছে এ, তিনটাই দরকার। তাহলে দেখো ঢাকা ভার্সিটির কোশ্চিন কি খুবই কঠিন হচ্ছে? আসলে কঠিন হচ্ছে না, কিন্তু তুমি যদি বেসিক জিনিসটা তুমি এতক্ষণ ধরে যা কিছু আমরা পড়ছি এগুলো কি ইন্টারের বাইরে বইয়ের কোন একটা চিপা চাপা থেকে কি বের করে কোন একটা প্রশ্ন দিচ্ছে? অবশ্যই না। যে কোশ্চিনগুলা এতক্ষণ ধরে পড়ছো সবকিছু কিন্তু কমন কোশ্চিন, তাই না? সো একটা আমরা লিখিত অংশ দেখব বা সংক্ষিপ্ত উত্তর। সো যারা জানো না তো তাদের জন্য একটু বলে দিই, ঢাকা ভার্সিটিতে প্রত্যেকটা সাবজেক্টে 4টা করে কোশ্চিন থাকবে এবং প্রতিটা কোশ্চিনের মান কিন্তু 2.5 মার্ক করে। ঠিক আছে? সো এখানে যে কোশ্চিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মানটা কিন্তু 2.5 মার্কের। সো তোমার মাথায় রাখতে হবে যে 2.5 মার্ক অ্যান্সার করার জন্য তোমার হাতে কিন্তু আছে 2.5 মিনিট। এটা খুবই মাস্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমাদেরকে একটু সাবধান করে দিই। সেটা হচ্ছে এই 2.5 মিনিট তুমি একটা জিনিস চিন্তা করো তো ভাইয়া, 2.5 মিনিট তুমি একটা কথা চিন্তা করতে তো 2.5 মিনিট চলে যায়। বা কোন একটা বিষয় তুমি চিন্তা করতেছো যে কি লিখবা, সেটা চিন্তা করতে দেখবে যে 30 সেকেন্ড বা 45 সেকেন্ড 1 মিনিট চলে গেছে। তো পরবর্তীতে থাকে তোমার হচ্ছে 1.5 মিনিট আরো। সো এই 1.5 মিনিটে কতটুকুই বা লিখবা? দেখো তো এখানে বলা আছে যে ডিএনএ প্রতিলিপন বলতে কি বুঝো? ডিএনএ প্রতিলিপনের জন্য প্রয়োজনীয় 4টা উপকরণের নাম লিখো। তো তোমার যদি জানা থাকে তুমি তো দেখার সাথে সাথে অ্যান্সার শুরু করে দিবা। আর যদি জানা না থাকে বা একটু ভাবতেছো যে আচ্ছা একটু চিন্তা করে লিখি, সেই ক্ষেত্রে কিন্তু এত সময় পাবা না তুমি, ঠিক আছে? এবং শেষে গিয়ে সবাই এই রিটেনটাতেই মারা খায়। তো এই কথাটা তোমার মনে রাখতে হবে যে তোমার প্রশ্নটা যেটা সেটা সঠিকভাবেও লিখতে হবে, 2.5 মিনিটের মধ্যেও লিখতে হবে। সো এই কারণে তোমার হাতের স্পিডটা অনেক বেশি হতে হবে। তো ডিএনএ প্রতিলিপন বলতে কি বুঝো? এটা যেহেতু এক লাইনে অ্যান্সার চাইছে, তুমি এক লাইনে অ্যান্সার করে দিবা। তোমার হচ্ছে 3-4 লাইন বানায় বড় করলে তুমি ধরে নিচ্ছ যে হয়তো বড় করে লিখলে মার্ক পাবা, বিষয়টা এমন না। তোমাকে এক লাইনে লিখলেই মার্ক কিন্তু দিয়ে দিবে। ডিএনএ প্রতিলিপন মানে কি? ডিএনএ থেকে ডিএনএ তৈরি প্রক্রিয়া, ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া। ডিএনএ প্রতিলিপনের জন্য প্রয়োজনীয় 4টা উপাদানের নাম লিখতে বলছে। সো ডিএনএ প্রতিলিপনের জন্য কি করতে হয়? 1 নম্বর উপাদান হচ্ছে ডিএনএ হেলিক্সটাকে ফার্স্টে ভাঙতে হয়। এনজাইমটা হচ্ছে হেলিকেজ। সো লাগে হচ্ছে হেলিকেজ। এরপরে সেই 2টা হেলিক্স যে আলাদা হয়ে গেল সেটা যাতে আবার পেঁচায় না যায় এই কারণে এটাকে ধরে রাখতে হয়। সো এখানে দরকার হচ্ছে এসএসবিপি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন দরকার। এছাড়াও এখানে দরকার প্রাইমার দরকার, তাই কিনা? প্রাইমার দরকার। এছাড়াও এখানে কি দরকার? এখানে দরকার হচ্ছে ডিএনএ পলিমারেজ। এখানে কি দরকার? ডিএনএ পলিমারেজ এনজাইম দরকার, পলিমারেজ। এছাড়াও যদি বলি আর কি দরকার, গাইরেজ দরকার, টপোআইসোমারেজ দরকার। সো এগুলো আশা করি তোমরা জানো। 4টা উপাদানের নাম লিখতে বলছে, 4টা উপাদান এভাবে লিখে দিবা। এরপরে আসো আরো একটা টপিক, সেটা হচ্ছে জিন ও জেনেটিক কোড। জিন ও জেনেটিক কোড থেকে যে প্রশ্নগুলো আসছে দেখো। প্রথম প্রশ্নটা দেখো, গাঠনিক জিন, প্রমোটার জিন, অপারেটর জিন, রেগুলেটর জিন, এগুলাকে একত্রে কি বলা হয়? এগুলাকে একত্রে বলা হয় অপেরন। এগুলাকে একত্রে বলা হয় ভাইয়া অপেরন। এবং অপেরন কি? অপেরন হচ্ছে আদিকোষে জিন প্রকাশের একক। এটা হচ্ছে আদিকোষে জিন প্রকাশের একক। জিন প্রকাশের একক হচ্ছে অপেরন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অপেরন সম্পর্কে আমরা পড়লাম। এরপরে আসো পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য
টার্মিনেশন কোডন কোনটা? টার্মিনেশন মানে হচ্ছে সমাপ্তি। সো সমাপ্তি কোডন কোনগুলা সেটা আমাদের একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে, আচ্ছা ফার্স্টে আমরা একটু স্টার্ট কোডন দেখি। স্টার্ট কোডন কোনটা? স্টার্ট কোডন, স্টার্ট কোডন হচ্ছে AUG, অগ। হ্যাঁ, সো তোমরা যারা হচ্ছে পাবজি খেলো তারা হয়তো এই নামটার সাথে পরিচিত। অগ মানে হচ্ছে একটা বন্দুকের নাম, অগ, AUG। এছাড়াও আরেকটা হচ্ছে স্টপ কোডন। স্টপ কোডন, স্টপ কোডন। সো স্টপ কোডন হচ্ছে তিনটা স্টপ কোডন কি কি? একটা হচ্ছে UAG, ওয়াগ, UGA, UAA, ওয়াগ, উগা, ওয়া। তাহলে স্টপ কোডন হচ্ছে তিনটা, ওয়াগ, উগা, ওয়া। ঠিক আছে ভাইয়া, তাহলে স্টার্ট কোডন হচ্ছে অগ, আর স্টপ কোডন এইভাবে বলো, AUG এইভাবে বলো না, বলো হচ্ছে ওয়াগ, উগা, ওয়া। আমার সাথে বলো ওয়াগ, উগা, ওয়া। তাহলে এখানে ওয়াগ, উগা, ওয়া এর মধ্যে কোনোটা আছে কিনা? তাহলে দেখো তো, এই যে UGA, উগা, উগা আছে, তার মানে কি এটা অ্যান্সার? সো অ্যান্সারটা কি ভাইয়া? অ্যান্সারটা হচ্ছে টার্মিনেশন কোডন কোনটা? টার্মিনেশন কোডন বা সমাপ্তি কোডন যেটা বলি আমি, এই যে স্টপ কোডন, এটারই আরেকটা নাম হচ্ছে টার্মিনেশন কোডন। এটা হচ্ছে টার্মিনেশন, টার্মিনেশন, ঠিক আছে, বা সমাপ্তি কোডন বলা যায়। তাহলে সমাপ্তি কোডন হচ্ছে ওয়াগ, উগা, ওয়া। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। এরপরের প্রশ্নটা দেখো, কোন কোডনটি কোনো অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না? তাহলে এখানেও সেটাই বোঝাচ্ছে যে কোনটা স্টপ কোডন। সো স্টপ কোডনগুলা কোনো ধরনের অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না। তাহলে এখানে সেই কথাটা লিখে দিই, সেটা হচ্ছে এখানে যে আমরা পড়লাম এই যে স্টপ কোডন, এটা কোনো ধরনের অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না, কোনো অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না, নির্দেশ করে না। তো কোনো অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না কোন কোডনটা? অ্যান্সার হচ্ছে ভাইয়া উগা। এরপরে আসো দেখো, বলছে নিচের কোন অ্যামিনো অ্যাসিডের জন্য 4টা কোডন আছে? আমার সাথে একটা ওয়ার্ড বলো, সেটা হচ্ছে লাভারলি। লাভ আর লি, লাভারলি। সো লাভারলি, এখানে লাতে মনে রাখো, লা মানে হচ্ছে লাইসিন, লা মানে হচ্ছে, আচ্ছা লাভারলি তোমার হচ্ছে পুরো নামটার নাম মনে রাখলে হবে। তো এখান থেকে আরো কিছু কথা মনে রাখো, 2 4 6 6। তাহলে লাভারলি 2 4 6 6, লাভারলি 2 4 6 6। অর্থাৎ এখানে লা মানে হচ্ছে লাইসিন, যার কোডন হচ্ছে, কোডন সংখ্যা হচ্ছে 2টা। তাহলে লাইসিনের জন্য 2টা কোডন আছে। ভতে হচ্ছে ভ্যালিন, ভ্যালিনের জন্য 4টা কোডন আছে। আর মানে হচ্ছে আর্জিনিন, যার জন্য 6টা কোডন আছে। এবং লিউসিন, লিউসিনের জন্য 6টা কোডন। সো তোমার যদি জাস্ট মনে নাও থাকে না, তারপরেও তুমি অ্যান্সার করতে পারবা। দেখো তুমি জাস্ট এতটুকুই মনে রাখো, লাভারলি 2 4 6 6, লাভারলি 2 4 6 6। কিভাবে পারবা দেখো, এখানে বলছো 4টা কোডন, তাহলে 4টা কি? লাভ, এটা তো 2, তারপর হচ্ছে 4, তাহলে লাভ। ভতে হচ্ছে এখানে তো দেখো তো ভ দ্বারা কোনটা আছে? ভ দ্বারা একটাই আছে, সেটা হচ্ছে ভ্যালিন। ভ দ্বারা একটাই অ্যান্সার অপশন আছে, সেটা হচ্ছে ভ্যালিন। ইজি, তাই কিনা? ওকে, তাহলে এতক্ষণ ধরে আমরা বিগত বছরে যতগুলো কোশ্চেন হয়েছে এই অধ্যায় থেকে সবগুলা নিয়ে আলোচনা করেছি। এবার আসলে আমরা কিছু প্র্যাকটিস কোশ্চেন করব। সো প্র্যাকটিস কোশ্চেনের প্রথম কোশ্চেনটা দেখো, দুটি কূপ পাশাপাশি থাকলে তাকে কি বলা হচ্ছে? সো এটা আশা করি তোমাদের জানা কথা, সেটা হচ্ছে পিট পেয়ার বা পিট জোড়। আচ্ছা, তাহলে আমি যদি একটু গঠনটা দেখাই, দেখো কোষ প্রাচীরের গঠন। কোষ প্রাচীরের একদম মাঝখানে কি থাকে? কোষ প্রাচীরের ঠিক মাঝখানে থাকে কোষ মধ্যপর্দা, একদম মাঝে থাকে মধ্যপর্দা। এবং এই মধ্যপর্দার ওপরে যে প্রাচীরটা, সেটাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর, এটাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর। এবং তার উপরে 3 স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর থাকে। সো এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। তো এটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। এটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে একটু বৈশিষ্ট্যগুলো দেখেই ফেলি। হ্যাঁ, যেহেতু সবকিছু আমরা বিস্তারিত পড়তেছি, এগুলো থেকে প্রশ্ন হওয়ার মতো, তাই আমরা একটু দেখেই ফেলি। তাহলে মধ্যপর্দার পরে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি প্রাচীর, এবং তারপরে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর।
সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর। তাহলে বলো তো ভাইয়া, একদম যদি বলা হয় যে সাধারণ পর্দা কোনটা, সাধারণ পর্দা হচ্ছে কিন্তু এই যে মধ্য পর্দা। মধ্য পর্দাটা হচ্ছে দুইটা কোষের মধ্যে সাধারণ পর্দা। সো এখানে মধ্য পর্দা যেটা, সেটা কিন্তু সাধারণ, এটা হচ্ছে সাধারণ পর্দা। এখন এই মধ্য পর্দা, এটা তো প্রথম স্তর, এটা হচ্ছে দ্বিতীয় স্তর, এটা হচ্ছে তৃতীয় স্তর। তৃতীয় স্তর যদি বলা হয় যে কোনটার ব্যাস কত, এটা হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার এবং এটা হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। ঠিক আছে ভাইয়া। এরপরে দেখো মধ্য পর্দা, এটা হচ্ছে সাধারণ পর্দা এবং কয়টা স্তর আছে এখানে, একটা স্তর আছে, তাই কিনা? তো এটা মনে রাখার দরকার নাই। প্রাইমারি প্রাচীরটা মনে রাখো, এটা হচ্ছে 1 স্তরী, এটা হচ্ছে 1 স্তরী। আর এটা কত স্তরী? আমরা একটু আগে দেখলাম 3 স্তরী, তাই কিনা? এরপরে যে বিষয়টা মনে রাখবা সেটা হচ্ছে এই মধ্য পর্দা কি দ্বারা গঠিত? মনে রাখো ভাইয়া, মধ্য পর্দা গঠিত হয় পেকটিক অ্যাসিড দ্বারা, তাই কিনা? সো এটা কি দ্বারা গঠিত হয়? এটা হচ্ছে পেকটিক অ্যাসিড। পেকটিক অ্যাসিড। প্রাইমারি পর্দা কি দ্বারা গঠিত ভাইয়া? প্রাইমারি পর্দা গঠিত হয় সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দ্বারা। সো এটা গঠিত হচ্ছে সেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ এবং আরেকটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত। আর সেকেন্ডারি প্রাচীর, এটা গঠিত হয় সেলুলোজ ও লিগনিন দ্বারা। মনে রাখো, এটা হচ্ছে সেলুলোজ, সেলুলোজ ও লিগনিন, লিগনিন। তাহলে এই উপাদানগুলোর দ্বারা এই সেকেন্ডারি প্রাচীরটা গঠিত। তাহলে দেখো আমরা উপাদানগুলো জেনে গেলাম। এরপর আসো আরো কিছু বৈশিষ্ট্য আমি বলে দিই। যেমন যেমন এই মধ্য পর্দাটা কোথায় পাওয়া যায়? এটা কিন্তু সব জায়গাতে পাওয়া যায়, সব প্রাচীরে পাওয়া যায়, তাই না? এটা হচ্ছে সব ধরনের কোষ প্রাচীরে পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে সব কোষে পাওয়া যাচ্ছে। প্রাইমারি প্রাচীরটা কোথায় তৈরি হয়? এটা তৈরি হচ্ছে অধিক মাত্রায় বিপাকীয় যে কোষগুলা বা ভাজক কোষ, তাহলে এটা পাওয়া যাচ্ছে অধিক মাত্রায় বিপাকীয় কোষ। অধিক মাত্রায় বিপাকীয় কোষ, বিপাকীয় কোষে এটা পাওয়া যাচ্ছে। এবং এই যে সেকেন্ডারি প্রাচীর, এটা কোথায় গঠিত হয়? মনে রাখো ভাই, এটা তৈরি হয় স্থায়ী কোষে। ঠিক আছে, এটা কোথায় তৈরি হয়? এটা হচ্ছে স্থায়ী কোষে। আরো একটা কথা, সেটা হচ্ছে এই যে পিট পেয়ার নিয়ে যে কথাটা বলা আছে, যে দুইটা কোপ পাশাপাশি থাকলে সেটাকে কি বলা হচ্ছে? পিট পেয়ার। এখন পিট পেয়ারের কথা যদি বলি ভাইয়া, দেখো তো এই যে এই মাঝখানের যে পর্দাটা, এটা কিন্তু একদম পুরাটা জুড়ে আছে, এটা কিন্তু পিট পেয়ারে খণ্ডিত না। কিন্তু এই যে প্রাথমিক প্রাচীর যেটা, সেটা দেখো তো এই যে এতটুকু এসে শেষ, আবার এখান থেকে শুরু হয়েছে, আবার এতটুকু এসে শেষ। তাহলে এটা কি সে খণ্ডিত বলো তো? পিট পেয়ারে খণ্ডিত। পিট পেয়ার মানে কি? যে এই পাশেও আছে, এই পাশেও আছে, তাহলে এই কূপটা দুই পাশে আছে। তার মানে কি প্রাথমিক প্রাচীরও পিট পেয়ারে খণ্ডিত, সেকেন্ডারি প্রাচীরও পিট পেয়ারে খণ্ডিত। সো এটা হচ্ছে পিট পেয়ারে, এটা হচ্ছে পিট পেয়ারে, পিট পেয়ারে এটা হচ্ছে খণ্ডিত নয়, খণ্ডিত নয়। এটা হচ্ছে খণ্ডিত, খণ্ডিত, এটাও কিন্তু খণ্ডিত। আশা করি বুঝতে পেরেছো, এটাও কিন্তু খণ্ডিত। ঠিক আছে ভাইয়া, ওকে। তাহলে দেখো আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পড়ে ফেলছি। পরের প্রশ্নটা আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে দেখো, আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে এইখানে মধ্যপর্দা, এই মধ্যপর্দার মাঝখানে এইখানে একটা ছিদ্রপথ পাওয়া যায়। এই ছিদ্রপথের মাধ্যমে দুইটা কোষের মধ্যে কোনো কোষীয় বস্তু আদান প্রদান ঘটে। তো এই যে ছিদ্রপথটা, এই ছিদ্রপথটার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। তো এখানে যে ছিদ্রপথটার নাম কি ভাইয়া? ছিদ্রপথটা, আচ্ছা একটু পরে এমসিকিউ আছে, দেখো ছিদ্রপথের নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। তাহলে দেখো পরের প্রশ্নটা দেখো, পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হলে সেটাকে কি বলা হচ্ছে? সেটার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে প্লাজমোডেসমাটা। কোনটি আদিকোষে রাইবোজোমের উপএকক? তো আমরা জানি যে রাইবোজোম দুই ধরনের, একটা হচ্ছে 70s রাইবোজোম, আরেকটা হচ্ছে
80s রাইবোজোম। তো এই 70s রাইবোজোমের আবার দুইটা উপ-একক আছে, একটা হচ্ছে 50s এবং আরেকটা হচ্ছে 30s। আর 80s রাইবোজোমের দুইটা উপ-একক আছে, একটা হচ্ছে 60s আর একটা হচ্ছে 40s। ঠিক আছে ভাইয়া? তো একটা হচ্ছে 70s আর একটা হচ্ছে 80s। দুইটার উপ-একক হচ্ছে 50s 30s 60s 40s। তো এখান থেকে যে কথাটা মনে রাখবা, 70s রাইবোজোম যেটা, আচ্ছা ফার্স্টে বলি 80s রাইবোজোম এটা কোথায় পাওয়া যায়? এটা কিন্তু আদি কোষে পাওয়া যায় না, এটা শুধুমাত্র প্রকৃত কোষেই পাওয়া যায়। ঠিক আছে, সো এটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে প্রকৃত কোষে, প্রকৃত কোষে, যেমন আমাদের কোষে পাওয়া যায় 80s রাইবোজোম। আর 70s তাহলে কোথায় পাওয়া যাবে? এটা পাওয়া যাবে আদি কোষে। কোথায় পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে আদি কোষে। এখন প্রকৃত কোষের মধ্যেও না এই 70s রাইবোজোমটা থাকে। যেমন আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠনটা পড়ছি না, মাইটোকন্ড্রিয়ার গঠনে আমরা দেখেছি যে সেখানে কি আছে? রাইবোজোম আছে, এবং সেই রাইবোজোমটা কিন্তু 70s রাইবোজোম। এখন মাইটোকন্ড্রিয়া তো প্রকৃত কোষের মধ্যেও আছে, তাহলে এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে আবার 70s রাইবোজোম আছে। তার মানে কি আমরা বলতে পারি প্রকৃত কোষের ভেতরেও 70s রাইবোজোমটা থাকে। তাহলে এই যে 70s রাইবোজোমটা, এটা আদি কোষেই শুধু না, এটা প্রকৃত কোষেও থাকে। এটা প্রকৃত কোষ, দুইটা কোষেই থাকে। তাহলে ভাইয়া আদি কোষে কোনটা থাকে? 70s থাকে, এবং 70s এর দুইটা উপ-একক 50s and 30s। ওকে, কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফাগি ঘটে? সো এখানে লাইসোজোম নামে যে অঙ্গাণুটা আছে, এই লাইসোজোম কয়েকটা কাজ করে, যেমন এটা ঘটায় অটোফ্যাগি, এটা ঘটায় অটোলাইসিস, এই লাইসোজোমকে বলা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমের আধার। এটাকে কি বলা হচ্ছে ভাইয়া? হাইড্রোলাইটিক এনজাইমের আধার। এছাড়াও এই লাইসোজোম সম্পর্কে আরো কিছু কথা মনে রাখতে পারো, যেমন এটাকে আমরা বলতে পারি আত্মঘাতী থলিকা বলতে পারি, তাই কি? সো লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা। তাহলে দেখো এগুলো হচ্ছে লাইসোজোমের কাজ। এছাড়াও লাইসোজোমের কাজ কি আরো কিছু কাজ আছে, যেমন এটা কি করে? কেরাটিন ক্যান্সার তৈরি করে। এটা কি করে ভাইয়া? কেরাটিন ক্যান্সার এগুলো তৈরি করে, কেরাটিন ক্যান্সার। ওকে, এরপরে প্রশ্নটা দেখো, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করে কোন অঙ্গাণু? তো কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে হচ্ছে গোলজি বডি। এই কথাটা মনে রাখো। তো গোলজি বডি কোষ প্লেট তৈরিতে সাহায্য করে। তো একটা সিকোয়েন্স আমি তোমাদেরকে একটু লিখে দিই, সিকোয়েন্সটা একটু মনে রাখতে হবে তোমাদের। সেটা হচ্ছে মনে রাখো ভাইয়া, কোষ ঝিল্লি। আচ্ছা, আমি একটা নতুন পেজ নিয়ে নতুন পেজে লিখি। সো সিকোয়েন্সটা হচ্ছে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির পরে EGL, ইগল। তাহলে কোষ ঝিল্লি, তারপরে EGL, ইগল। তারপরে যে কথাটা মনে রাখবা, এল এর পরে মনে রাখবা একটা হচ্ছে কেরাটিন এবং কতে ক্যান্সার, ক্যান্সার। তাহলে কোষ ঝিল্লি, ইগল, কেরাটিন, ক্যান্সার, কোষ ঝিল্লি, ইগল, কেরাটিন, ক্যান্সার। তো এখানে ই থেকে যে কথাটা মনে রাখবা, ইর মাথার উপরে লিখো সেলুলোজ। গোলজি বডি থেকে মনে রাখো এটা হচ্ছে হেমিসেলুলোজ। এবং গোলজি বডি থেকে আরো কিছু কথা মনে রাখতে পারো, যেমন এখানে মনে রাখো H2O, পানি, ভিটামিন। এখান থেকে মনে রাখো এনজাইম। ওকে, সো এই কথাগুলো মনে রাখো। তাহলে কোষ ঝিল্লি, ইগল, কেরাটিন, ক্যান্সার, কোষ ঝিল্লি, ইগল, কেরাটিন, ক্যান্সার। সো ই মানে হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, পানি, ভিটামিন, এনজাইম, এবং এলতে হচ্ছে কেরাটিন, ক্যান্সার। এই কথাগুলো মনে রাখো। এখন এটা দ্বারা আমি কি বোঝাচ্ছি? এই যে এখানে মাঝখানে কি আছে দেখো তো ভাইয়া, মাঝখানে আছে গোলজি বডি। এই যে গোলজি বডি সম্পর্কে কিছু কথা মনে রাখতে হবে। গোলজি বডি সম্পর্কে যে কথাটা মনে রাখবা সেটা হচ্ছে, এই যে গোলজি বডি এর কিছু অপর নাম আছে। এই অপর নামগুলো একটু আমি বলে দিই। সো গোলজি বডির অপর নাম হচ্ছে,
এটাকে বলা হয় ইডিওসোম। ইডিওসোম। এটাকে বলা হয় ডিকটায়োসোম। ডিকটায়োসোম। এটাকে বলা হয় লাইপোকন্ড্রিয়া। লাইপোকন্ড্রিয়া। এটাকে আরো কিছু নামে ডাকা হয়, যেমন এটাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। এটাকে বলা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ। এছাড়াও এটাকে আরো কিছু নামে দেখা যায়, যেমন এটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। হাইড্রেট ফ্যাক্টরি। তাহলে দেখো এগুলো হচ্ছে। আচ্ছা, আরো একটা নাম বলতে পারি, কোষের প্যাকেজিং কেন্দ্র। কোষের প্যাকেজিং কেন্দ্র। প্যাকেজিং কেন্দ্র। ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া, গোলজি বডিকে আমরা অনেকগুলো অপর নামে রাখতে পারি, অর্থাৎ গোলজি বডিকে দেখো কোষের ট্রাফিক পুলিশ বলা হচ্ছে। তার মানে কি, কোষের ট্রাফিক পুলিশের যেমন কাজ কি, রাস্তা পারাপার করা, তো গোলজি বডিরও এরকম কাজ আছে যে কোন একটা অঙ্গাণুকে বা কোন একটা উপাদানকে অন্য উপাদানে নিয়ে যেতে চাইলে এই যে ট্রাফিক পুলিশের মতো কাজ করতেছে গোলজি বডি, সেখানে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই যে ই1 হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সেলুলোজ তৈরি হয়। এছাড়াও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে অনেক অঙ্গাণু তৈরি হয়, যেমন ধরে নাও এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হচ্ছে লাইসোজোম। কি বললাম বলো তো ভাইয়া? ধরে নাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে লাইসোজোম তৈরি হচ্ছে। এখন এই লাইসোজোমকে প্যাকেট করতে হবে বা এর চারদিকে একটা আবরণ দিতে হবে। তো এই আবরণ দেওয়ার কাজটা করে হচ্ছে গোলজি বডি। ঠিক আছে। তো এই কারণে গোলজি বডিকে বলা হয় কোষের প্যাকেজিং কেন্দ্র। তাহলে কি বললাম ভাইয়া বলো তো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সে অনেক কিছু তৈরি করে, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ধরে নাও যে লাইসোজোম তৈরি করলো, এই লাইসোজোমকে প্যাকেট করে কে? প্যাকেজিং কেন্দ্র হচ্ছে গোলজি বডি, তার প্যাকেট করা হচ্ছে গোলজি বডি। এছাড়া গোলজি বডির আরো কাজ কি? এটা পানি নির্গমন করে, ভিটামিন তৈরি করে, এনজাইম নির্গমন করে, হেমিসেলুলোজ তৈরি করে। সো এগুলো হচ্ছে গোলজি বডির কাজ। আচ্ছা, এছাড়াও আরো কি আছে গোলজি বডির কাজ? দেখো গোলজি বডির নামের মধ্যে আছে, এটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তার মানে কি, এটা হচ্ছে কার্বোহাইড্রেট, শর্করা তৈরি করে। গোলজি বডিতে আর কি কাজ আছে? শর্করা তৈরি। শর্করা তৈরি। প্রোটিন তৈরি কার কাজ? রাইবোজোমের কাজ। তাহলে অপ্রোটিন তৈরি কার কাজ? গোলজি বডির কাজ। তো এটা অপ্রোটিন তৈরি করে। অপ্রোটিন তৈরি করে। এছাড়াও আরো কিছু কথা বলতে পারি আমরা, যেমন গোলজি বডি, এই যে এখানে তো একটা পাইছি আমরা, কোষ প্লেট তৈরি করে। গোলজি বডি কি করে? কোষ প্লেট। কোষ প্লেট। কোষ প্লেট তৈরি করে। এবং যে কথাটা অবশ্যই মনে রাখতে হবে, যে কথাটা মনে রাখতেই হবে, সেটা হচ্ছে গোলজি বডির আরেকটা কাজ হচ্ছে এটা অ্যাক্রোজোম তৈরি করে। শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে। শুক্রাণুর অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম তৈরি করে। তাহলে দেখো এগুলো হচ্ছে গোলজি বডির কাজ। এগুলো হচ্ছে গোলজি বডির কাজ। আরো কিছু গোলজি বডির কাজ তো আমরা পড়লামই, এগুলো হচ্ছে গোলজি বডির কাজ। ঠিক আছে, আরো কিছু পড়লামই তো, এই যে কার্বোহাইড্রেট তৈরি করতেছে, এছাড়া এই পাশে এই যে পানি নির্গমন, ভিটামিন তৈরি, এনজাইম, হেমিসেলুলোজ তৈরি, এগুলো হচ্ছে গোলজি বডিরই কাজ। হ্যাঁ, এছাড়াও প্যাকেট করতেছে, প্যাকেট করাও গোলজি বডির কাজ। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছো এখানে কোষ প্লেট তৈরি করা কার কাজ ভাইয়া? গোলজি বডির কাজ। ঠিক আছে, পরের প্রশ্নটাতে যাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি আমি এখান থেকে করি ভাইয়া, দেখো তো, আরেকটা প্রশ্ন যদি তোমাদেরকে করি, দেখো তোমরা হয়তো বা অনেকে ঘাবড়ায় যাবা। তোমাকে যদি বলি যে শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা কে? আমি যদি তোমাকে প্রশ্ন করি যে শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা, খাদ্য তৈরির কারখানা, একটু চিন্তা করে বলো তো ভাইয়া, এই যে শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা যে ওয়ার্ডটা বললাম, আর এখানে হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, দুইটা কি সেম কথা না? কার্বোহাইড্রেট মানে কি শর্করা, ফ্যাক্টরি মানে কি কারখানা, তাহলে শর্করা তৈরির কারখানা, এটা কি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, সেম কথা না? কিন্তু তারপরেও তোমাকে যদি প্রশ্ন করে যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কার অপর নাম? গোলজি বডি। আর যদি তোমাকে প্রশ্ন করে যে শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানাকে, অ্যান্সারটা হবে ভাইয়া ক্লোরোপ্লাস্ট।
বুঝতে পেরেছো? দুইটা দেখতে সেম মনে হইলো, যদি প্রশ্ন করে এইভাবে আমাকে অ্যান্সার দিতে হবে কিন্তু সেইভাবে, ঠিক আছে? সো অ্যান্সার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। এছাড়াও ক্লোরোপ্লাস্ট সম্পর্কে আরেকটা কথা মনে রাখতে হবে। ক্লোরোপ্লাস্ট সম্পর্কে যে কথাটা মনে রাখতে হবে, এটা হচ্ছে কোষের রান্নাঘর বলা হয়। এটা হচ্ছে কোষের রান্নাঘর। কোষের রান্নাঘর। ঠিক আছে, আসো সামনের দিকে আগাই। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? শক্তি তৈরি করা, তাই না? আরো কিছু কাজ যদি বলি, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। এছাড়াও মাইটোকন্ড্রিয়াতে সবাত শোষণের 3টা ধাপ সংঘটিত হয়। ওই যে দেখো গ্লাইকোলাইসিস আছে না, সরি, সবাত শোষণের যে 4টা ধাপ, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এরপরে কি আছে বলতো? এসিটাইল কোএ সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইটিএস। সো এই ক্রেবস চক্রের অপর নামটা একটু বলে দিই। ক্রেবস চক্রের অপর নাম হচ্ছে টিসিএ। এটাকে বলা হচ্ছে টিসিএ, অথবা এটার আরেকটা নাম হচ্ছে সিএসি। আর ইটিএস এর অপর নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এটার অপর নাম কি ভাইয়া? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। সো তোমাকে যদি বলা হয় যে গ্লাইকোলাইসিস কোথায় হয়, মনে রাখো ভাইয়া গ্লাইকোলাইসিস হয়, এই গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয় ভাইয়া? মনে রাখো গ্লাইকোলাইসিস সংঘটিত হয় হচ্ছে সাইটোপ্লাজমে। সো এর মধ্যে এই কয়েকটার মধ্যে শুধুমাত্র গ্লাইকোলাইসিস এটা সংঘটিত হয় সাইটোপ্লাজমে। আর বাকি তিনটাই কোথায় সংঘটিত হয় ভাইয়া? মনে রাখো বাকি তিনটাই সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়ায়। এই বাকি তিনটাই মাইটোকন্ড্রিয়া। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার আরো কিছু কাজ আছে, যেমন একটা কাজ তো আমরা পাইলাম শক্তি উৎপাদন করা। এছাড়াও তোমাদের দ্বিতীয় অধ্যায়ে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু। মাইটোকন্ড্রিয়ার কাজ যদি বলি, মাইটোকন্ড্রিয়ার কাজ কি কি আসলে? তো একটা হচ্ছে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, যেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। ওই যে কোষের মৃত্যু আছে না, একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। এর মধ্যে যেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু যেটা, সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে এই যে অ্যাপোপ্টোসিস বা যেটা হচ্ছে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, এই কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, এটা কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু হচ্ছে নিয়ন্ত্রণ করে। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু বলতে কি বোঝানো হচ্ছে? যেমন লোহিত রক্তকণিকা কতদিন পর পর মারা যায়? 120 দিন পর পর মারা যায়। এই বিষয়টা নিয়ন্ত্রণ করে কে? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, দ্বিতীয় কাজ যদি বলা হয়, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজগুলো এইভাবে পড়তে পারো। মাইটোকন্ড্রিয়ার কাজগুলো হচ্ছে জোড়ায় যে কাজগুলো হচ্ছে জোড়ায় সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। যেমন মাইটোকন্ড্রিয়া কি করে? ডিএনএ আরএনএ তৈরি করে। এই যে দেখো জোড়ায় আছে না, ডিএনএ আরএনএ। তৃতীয় কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়া প্রোটিন সংশ্লেষ স্নেহ বিপাক। তাহলে দেখো জোড়ায় প্রোটিন সংশ্লেষ ও স্নেহ বিপাক। এরপরে দেখো 3 নম্বর হচ্ছে ডিম্বাণু শুক্রাণু, 4 নম্বর হচ্ছে ডিম্বাণু ও শুক্রাণু, জোড়ায় আছে ডিম্বাণু শুক্রাণু। এছাড়াও আর কি হতে পারে? আর হতে পারে কি পড়লাম আমরা? প্রোটিন সংশ্লেষ স্নেহ বিপাক, এছাড়াও শক্তি উৎপাদন নিয়ন্ত্রণ। হ্যাঁ, এটাও কি 2টা কথা আছে না, শক্তি উৎপাদন নিয়ন্ত্রণ। তাহলে এভাবে জোড়ায় যে কথাটা থাকবে, তোমাকে যদি জোড়ায় কোনো একটা প্রশ্ন করে যে এটা কার কাজ, সেটা কিন্তু অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে ভাইয়া, তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শক্তি উৎপাদন করা। এরপরে দেখো
কোষের কোন অঙ্গাণুটি এটিপি সিনথেসিস করে? সো কোষের কোন অঙ্গাণুটা আমরা পড়েছি অলরেডি। সো দুইটা অঙ্গাণু, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে প্লাস্টিড। সো অপশনে মাইটোকন্ড্রিয়াটা আছে, অ্যান্সার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্নটা দেখো, ক্রেবস চক্র কোষের কোন জায়গাটাতে সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে, পরের প্রশ্নটাতে যাই। অক্সিডেটিভ ফসফোরাইলেশন মানে কি? ইটিএস। ইটিএস কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায়, পড়ছি একটু আগে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন? সো উদ্ভিদ কোষে যে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় সেটা হচ্ছে লেন্সের মতো দেখতে। এছাড়াও আরো কিছু ক্লোরোপ্লাস্ট আছে যেগুলো হচ্ছে শৈবালে বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্ট আছে, যেমন উলোথ্রিক্স নামে যে শৈবালটা, সেখানে লেন্স আকৃতির পাওয়া যায়, সরি লেন্স বলতেছি, আংটি আকৃতি, আংটি বা গার্ডল, গার্ডল বা বেল্ট, বেল্ট বা ফিতা, যে আকৃতি বলা হোক ভাইয়া, সেটা পাওয়া যায় কোথায়? উলোথ্রিক্সে। উলোথ্রিক্স নামক যে শৈবালটা সেইখানে, উলোথ্রিক্স, উলোথ্রিক্স। ওকে, এরপরে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তারকা আকৃতি, এটা একটু মুখস্থই রাখতে হবে, এটা পঞ্চম অধ্যায়ের পড়া, সো এটা একটু এক্সট্রা ভাবে মনে রাখো। আচ্ছা, এরপরে যদি বলা হয় যে তারকা আকৃতি, তারকাকৃতি, তারকাকৃতির ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় জিগনেমাতে। কোথায় পাওয়া যায়? জিগনেমা। এরপরে দেখো ভাইয়া, এরপরে যে ক্লোরোপ্লাস্টটা সেটা হচ্ছে পেয়ালা আকৃতি, পেয়ালাকৃতি। এই ক্লোরোপ্লাস্টটা পাওয়া যায় কোথায়? ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাসে পাওয়া যায়। এছাড়াও আর কি আছে, যেমন গোলাকার, গোলাকার যে ক্লোরোপ্লাস্ট, গোলাকার, সো গোলাকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় পিঠোফোরা, পিঠোফোরাতে পাওয়া যায়। ওকে, আর কি থাকতে পারে? আচ্ছা, এই কয়টা আমার মনে আছে, সো এগুলো একটু বলে দিই। দেখো, আরেকটা হচ্ছে সর্পিলাকার, সর্পিলাকার স্পাইরোগাইরা, সর্পিলাকার যে ক্লোরোপ্লাস্ট সেটা পাওয়া যায় কোথায়? স্পাইরোগাইরাতে, স্পাইরোগাইরা, স্পাইরোগাইরায় পাওয়া যায়। তাহলে দেখো ভাইয়া, এখানে সর্পিলাকার শতে সর্পিলাকার শতে স্পাইরোগাইরা, শতে সর্পিলাকার শতে স্পাইরোগাইরা। আচ্ছা, তোমার পিঠে যদি একটা ফোড়া ওঠে সেটা দেখতে কেমন হবে? গোলাকার হবে। হ্যাঁ, তোমরা হচ্ছে আই মুভি দেখছো? আই মুভিতে দেখো না যে নায়কের হচ্ছে দেহে যখন আই ভাইরাসটা প্রবেশ করে, পিঠে একটা বহুত বড় ফোড়া ওঠে এবং সেটা দেখতে কেমন? গোলাকার। সো পিঠে যার ফোড়া আছে, এই ফোড়াটা তো দেখতে গোলাকারই হবে, তাই না? পিঠো ফোড়ার উদাহরণ হচ্ছে, পিঠো ফোড়ার যে ক্লোরোপ্লাস্ট সেটা দেখতে গোলাকার। পেয়ালা আকৃতি। আচ্ছা ভাইয়া, পেয়ালাতে করে আমরা কি খাই? চা খাই। সো যার নামের মধ্যে আছে CHA, চা, অর্থাৎ ক্লামাইডোমোনাস নামের মধ্যে আছে চা। সো চা হচ্ছে পেয়ালা আকৃতির। এবং তারা দেখো তো, তারকাকৃতি, তারা দেখো তো কত উপরে না, আকাশের কত উপরে তারা। সো এ থেকে বি, এ বি সি ডি করে জেড পর্যন্ত যাও, দেখি জেড কত দূরে আছে। সো তারকাকৃতি, তারা অনেক দূরে থাকে, জেডটা অনেক দূরে, সো তারকাকৃতি হচ্ছে জিগনেমা। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, কোনটি কোনটি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু? সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু এইভাবে পড়তে পারো, এই যে নি আছে, এর সাথে মনে রাখো PHEN, নিফেন। সো নিফেন, নির্জীব বস্তু হচ্ছে ফেন, নিফেন, একসাথে পড়ো। সো পি মানে হচ্ছে পিগমেন্ট, এইচ মানে হচ্ছে হরমোন, ই মানে হচ্ছে এনজাইম, এন মানে হচ্ছে নেকটার। সো এর মধ্যে কোনটা আছে দেখো তো? এনজাইম আছে। সো অ্যান্সারটা হচ্ছে এনজাইম। তাহলে আরেকবার বলে দিই, পি মানে হচ্ছে পিগমেন্ট, এইচ মানে হচ্ছে হরমোন, ই মানে হচ্ছে এনজাইম, এন মানে হচ্ছে নেকটার। অ্যান্সার হচ্ছে এনজাইম। বহুমুখী আবর্তন কোথায় দেখা যায়? বহুমুখী দেখা যায়, এটা হচ্ছে এই যে ট্রাডেস স্যান্টিয়া। ঠিক আছে, এটা মুখস্থবিদ্যা, মনে রাখো। কোনটির ভাঁজকে মাইক্রোভিলাই বলা হয়? সো কোষঝিল্লির ভাঁজকে বলা হচ্ছে মাইক্রোভিলাই। কোনটার ভাঁজ? কোষঝিল্লি। কোষঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। নিচের কোন দুইটিকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়? তো ওই যে কোষঝিল্লির গঠনটা তো তোমরা নিশ্চয়ই জানো, তাই না? ফসফোলিপিডের বাইলেয়ার থাকে, এই যে ফসফোলিপিডের এখানে হচ্ছে বাইলেয়ার, ফসফোলিপিডের বাইলেয়ার। তো এই ফসফোলিপিডের বাইলেয়ারের ফাঁকে ফাঁকে আবার অনেক সময় কোলেস্টেরল থাকে। এই জায়গাগুলোতে কি থাকে ভাই? এই জায়গাগুলোতে থাকে কোলেস্টেরল। এছাড়াও, তাহলে এটা হচ্ছে কোলেস্টেরল। এছাড়াও কি থাকে বলো তো ভাইয়া? এছাড়াও থাকে প্রোটিন। এছাড়াও কি থাকে? এছাড়াও থাকে প্রোটিন, এই যে এটা হচ্ছে প্রোটিন।
হ্যাঁ, আবারও ফসফোলিপিডের বাইলেয়ার থাকে, এই যে ফসফোলিপিডের বাইলেয়ার। এছাড়া আরো কি আছে, আরো কিছু প্রোটিন আছে, যেমন কিছু প্রোটিন আছে যেটা হচ্ছে দুইটা প্রাচীরকে ভেদ করে ফেলে। হ্যাঁ, তাহলে এটা একটা প্রোটিন। এছাড়াও আরো কিছু প্রোটিন আছে যেটা হচ্ছে প্রাচীরের গায়ে জাস্ট লেগে থাকে, এই যে প্রাচীরের গায়ে কিছু প্রোটিন লেগে থাকে। আচ্ছা, তাহলে এই উপাদানগুলো দেখা যায়। তাহলে প্রোটিন কয় ধরনের? তিন ধরনের প্রোটিন। একটা হচ্ছে লিপিড সম্পৃক্ত, একটা হচ্ছে ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে পেরিফেরাল। পেরিফেরাল মানে হচ্ছে এই যে একটু কিছুটা নিচে আছে, ইন্টিগ্রাল মানে হচ্ছে একদম পুরাটা ভেদ করে ফেলছে, এটা হচ্ছে ইন্টিগ্রাল। যাই হোক, প্রোটিন কয় ধরনের? তিন ধরনের, পেরিফেরাল, ইন্টিগ্রাল এবং লিপিড সম্পৃক্ত। আচ্ছা, তাহলে এই তিনটা উপাদান আমরা দেখলাম। কোলেস্টেরল আছে, এখানে আছে ফসফোলিপিডের বাইলেয়ার, এছাড়া আছে প্রোটিন, এছাড়াও আছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে শর্করা। শর্করাটা কোথায় থাকে? যেমন ধরে নাও এই যে এটা হচ্ছে একটা প্রোটিন, এই প্রোটিনের গায়ে শর্করা থাকে। এখন শর্করা মানে তো গ্লাইকো, তাহলে প্রোটিনের গায়ে যে গ্লাইকোটা সেটা কি? গ্লাইকোপ্রোটিন। তাহলে এটার নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আবার এই শর্করাটা লিপিডের গায়ে থাকতে পারে। কোথায় থাকতে পারে? লিপিডের গায়ে থাকতে পারে। সো এটাকে আমরা বলবো গ্লাইকোলিপিড। সো এই গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। এটাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। আশা করি ভাইয়া বুঝতে পেরেছো। তাহলে এই যে গ্লাইকোক্যালিক্স কাকে বলা হচ্ছে? গ্লাইকোক্যালিক্স বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিড। গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিড এই দুটাকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। কোষঝিল্লি কত ধরনের প্রোটিন শনাক্তকরণ করা হয়েছে? তিন ধরনের প্রোটিন, মাত্রই দেখছি। সো অ্যান্সার হচ্ছে তিন ধরনের। চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে ইলায়োপ্লাস্ট, পড়েছি অলরেডি, তাই না? সো ইলায়োপ্লাস্ট হচ্ছে চর্বি। বর্ণহীন প্লাস্টিডকে কি বলা হচ্ছে? বর্ণহীন প্লাস্টিড হচ্ছে লিউকো কথাটার, যেমন লিউকোসাইট। লিউকোসাইট মানে কি? শ্বেত রক্তকণিকা, শ্বেত মানে তো সাদা, আর সাদা কি কোনো বর্ণ হইল না। সো বর্ণহীন বললে সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। ঠিক আছে ভাইয়া, অ্যান্সারটা হচ্ছে লিউকোপ্লাস্ট। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা বলেছে গোলাপের ফুলের পাপড়িতে কোন ধরনের প্লাস্টিড থাকে? ফুলের পাপড়ি দেখতে রঙিন, সো ক্রোমোপ্লাস্ট। অ্যান্সারটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এরপরে দেখো ভাইয়া, পরের প্রশ্নটা হচ্ছে থাইলাকয়েড থাকে নিচের কোন অঙ্গাণুতে? সো থাইলাকয়েড থাকে ক্লোরোপ্লাস্টে। ঠিক আছে, থাইলাকয়েড মানে নিশ্চয়ই তোমরা জানো। থাইলাকয়েড মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। এই প্লাস্টিডে এরকম কিছু কয়েনের মতো অংশ সাজানো থাকে, এই যে কয়েনের মতো অংশ সাজানো থাকে। সো এই কয়েনের মতো অংশগুলোকে বলা হচ্ছে থাইলাকয়েড এবং পুরোটাকে একত্রে বলা হয় গ্রানাম। ঠিক আছে, সো থাইলাকয়েড কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে থাকে। ডিএনএ অনুলিপনের জন্য কোন এনজাইমটা জরুরি? সো ডিএনএ পলিমারেজ। আশা করি বুঝতে পেরেছো। সো পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি পাওয়া যায় কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি পাওয়া যায় যকৃৎ কোষে, এখানেও পাওয়া যায়, অগ্নাশয় কোষেও পাওয়া যায়, অন্তঃক্ষরা কোষেও পাওয়া যায়। সো মনে রাখতে হবে ভাইয়া, যকৃৎ, অগ্নাশয়, অন্তঃক্ষরা, যকৃৎ, অগ্নাশয়, অন্তঃক্ষরা, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে ওপরের সবগুলা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই প্রশ্নটার মাধ্যমে আজকে আমাদের এই কোশ্চেন ব্যাংক সলভিং এর যে ক্লাসটা, মানে প্রথম অধ্যায়ের ক্লাসটা শেষ হলো। আমরা এর পরের অধ্যায়গুলোতেও কিন্তু এইভাবে বিস্তারিত পড়ব, সবগুলা ভেঙে ভেঙে কিভাবে আসলে কোশ্চেন ব্যাংকটা পড়া যায় বা পড়া উচিত সেটা আশা করি তোমরা একটু হলেও ধারণা পেয়েছো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়েরা, তোমরা যারা মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করেছো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শেষ করি। আচ্ছা, এবং শেষে একটা কথা বলে দিই জাস্ট, সেটা হচ্ছে যে তোমাদের যদি যে কোনো ধরনের সমস্যা থাকে তোমরা কিন্তু তোমাদের জন্য একটা কিন্তু গ্রুপ আছে ফেসবুকে। সো সেই ফেসবুক গ্রুপে কিন্তু আমাকে মেনশন দিয়ে পোস্ট করতে পারো, ঠিক আছে, যে কোনো ধরনের সমস্যায়। তো তোমাদের ঢাকা ভার্সিটির যে কোনো হেল্প লাগলে আমি তোমাদের সাথে আছি। সো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।